এই টপিকটা আমরা শুরু করব। আচ্ছা, তো টপিকটা শুরু করার আগে আমি একটু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ক্লাসে মানুষজনের সংখ্যা আজকে বেশ অনেক বেশি। এই সংখ্যাটা থাকলেই হয় শেষ পর্যন্ত। আর যারা ক্লাসটা করবা শুরু থেকে শেষ পর্যন্ত, মোটামুটি ড্যাম শিওর যে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন কমন পাইতেছো, কারণ এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখবা তুমি প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, তো আমরা কথাবার্তা না বলে টপিকটাই চলে যাই। আজকে আমরা পড়বো জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তো এই জিনিসটা কি, এটা তোমার খুব ভালো মতো আগে বুঝতে হবে যে হোয়াট ইজ জড়তার ভ্রামক এবং কোনটা আসলে চক্রগতির ব্যাসার্ধ। দেখো, আমরা এরকম একটা টার্ম জানি, এম। এম মানে, এম দিয়ে আসলে আমরা কি বুঝি? এটা দিয়ে ভর বোঝায়। এটা কোথায়? রৈখিক গতিতে। তো রৈখিক গতিতে ভর যে কাজটা করে, এক্স্যাক্টলি সেম কাজটা করে কৌণিক গতিতে, সেম কাজটা করে যে টার্মটা, সেটাকে আমরা বলি আই, এবং তার নাম দিয়ে থাকি জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক অ্যাকচুয়ালি কি? জড়তার ভ্রামক হচ্ছে রৈখিক গতিতে কোন একটা বস্তু যখন চলে, মনে করো সরল পথে একটা বস্তু চলতেছে, একটা রাস্তার পথে একটা গাড়ি চলতেছে। হ্যাঁ, তো এরকম সরল পথে যখন বস্তু চলে, তখন বস্তুর ভর যে সমস্ত জায়গায় আমরা ইউজ করি, কৌণিক গতিতে একটা বস্তু যদি ঘুরে, তোমার মাথার উপর যেমন ফ্যান চলে, তারপর তোমার মানে কৌণিক গতিতে যে সমস্ত বস্তু গতিশীল থাকে, তুমি এখানে মনে করো আঙুলের মধ্যে সুতা বাইতে এভাবে ঘুরাইতে পারো। তো এই সমস্ত বস্তুর বেলায় ভরের জায়গায় ইউজ করতে হবে হচ্ছে জড়তার ভ্রামক। হ্যাঁ, তো জড়তার ভ্রামক বেসিক্যালি কি? রৈখিক গতিতে যেটা ভরের কাজ করে, কৌণিক গতিতে সেটা জড়তার ভ্রামকের কাজ করে। তো জড়তার ভ্রামকের পরিচয়টা হচ্ছে এটা। আর তুমি যদি সংজ্ঞা বলতে চাও, বইয়ে খুব সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, একটু পরে আমরা যখন পড়তে থাকবো তখনও তুমি আবার নতুন করে দেখবা, তুমি নিজেই সংজ্ঞা দিতে পারবা। তো এটাতে আমরা যাচ্ছি কিছুক্ষণ পরেই। আপাতত তুমি প্রথমত বুঝে নাও জড়তার ভ্রামক জিনিসটা কি, যে রৈখিক গতিতে যেটা ভরের কাজ করবে কৌণিক গতিতে, সেই জড়তার ভ্রামকটা হচ্ছে রৈখিক গতির ভরের পরিবর্তে কৌণিক গতিতে জড়তার ভ্রামকটা আমাদের কাজ করবে। আর এটা সংজ্ঞায় আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। তো প্রাইমারি পরিচয় হচ্ছে এটার, জড়তার ভ্রামকের। এটা বেসিক্যালি আর কিছুই না, রৈখিক গতিতে ভরের মতো কৌণিক গতিতে হচ্ছে কি? জড়তার ভ্রামক। তো এইটুকু আমরা জানলাম। যদি এইটুকু জানার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধটা একটু ভালো মতো যদি বুঝি। মনে করো একটা বস্তু ঘুরতেছে, তাহলে একটা বস্তু যদি ঘুরে, কার সাপেক্ষে ঘুরতেছে? কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, চিন্তা করা লাগবে। ধরো মাথার উপরে ফ্যান ঘুরতেছে, কার সাপেক্ষে ঘুরতেছে? তুমি যদি নিচে দাঁড়াই থাকো, তুমি একটা অক্ষ চিন্তা করতে পারো, তুমি এক্স অক্ষ। তো তুমি বলতে পারো যে এক্স অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরতেছে, তাই না? আবার মনে করো যে এইখানে এই মার্কারটার এই পাশে আমি একটা সুতা বাইধা একটা বস্তুকে ঝুলাই দিলাম, এটাকে এইভাবে ঘুরাইতেছি। তাহলে অক্ষ কোনটা? কোন অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে? এই মার্কার যে অক্ষ বরাবর আছে, ওই অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরতেছে। আচ্ছা, তা আমরা মনে করো এরকম একটা অক্ষ চিন্তা করলাম। আচ্ছা, এই কালারটা মনে হয় ভালো হাইলাইটেড হয় না, তাই না? আমি লাল কালি দিয়ে লিখি। এই কালারটা মনে হয় আলোর সাথে একটু কম হাইলাইটেড হয়, নাকি ঠিক আছে? আচ্ছা, মোটামুটি ঠিক আছে। তো ধরা যাক এটা হচ্ছে একটা, সোজা হচ্ছে না কেন? ধরা যাক এটা হচ্ছে একটা অক্ষ। হ্যাঁ, এবার মোটামুটি সোজা হয়েছে। তো ধরা যাক এটা একটা অক্ষ, এখান থেকে এই এতটুকু দূরে এখানে একটা বস্তু আছে, এই দূরত্বটা, এটা অক্ষ কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অক্ষ। অক্ষ থেকে এটা হচ্ছে R1 দূরত্বে এখানে একটা বস্তু ধরো আছে, এই বস্তুর ভর মনে করো M1। আবার মনে করো যে এইদিকে একটা বস্তু আছে, এটা হচ্ছে R2 দূরত্ব, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর নাম দিলাম হচ্ছে আমরা M2। আবার ধরো এখান থেকে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো R3 দূরত্বে আছে, এই বস্তুর নাম দিলাম আমরা M3। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা আমরা দেখতে বললাম যে একটা অক্ষের সাপেক্ষে এখানে আসলে তিনটা বস্তু ঘুরতেছে। তুমি যদি খুব ভালো মতো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মনে করো এই মার্কারটা একটা অক্ষ, এই মার্কারে কি করলাম? সুতা বাঁধলাম, তিন জায়গায় তিনটা সুতা বাঁধলাম, এখানে একটা সুতা বাঁধলাম, এখানে একটা সুতা বাঁধলাম, এখানে একটা সুতা বাঁধলাম। সুতার অন্য প্রান্তে একটা পাথর টাথর দিয়া ঘুরানো শুরু করে দিলাম, অনেকটা চরকির মতো। চরকি খেলা যারা দেখছো এরকম, তো এইভাবে মনে করো ঘুরতেছে বস্তুগুলা। তো এই বস্তুগুলা তিনটা আলাদা আলাদা বস্তু, তিনটা ভিন্ন ভিন্ন দূরত্বে থাইকা এই অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনরত অবস্থায় আছে, কৌণিক গতিতে ঘুরতেছে। তাহলে এদের বেলায় জড়তার ভ্রামকটা লেখা যায় হচ্ছে এরকম, যে জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কয়ার।
সামেশন অফ এম আর স্কোয়ার। সামেশন মানে কি? যোগফল। মানে সামেশন থাকে মানে কি আসলে এখানে এম এবং আর, যতগুলো এম এবং আর থাকবে তাদের যোগফল করা লাগবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ইজ ইকুয়াল টু যতগুলা ভর আছে, মনে করো আমরা প্রথম বস্তুটার জন্য যদি লিখি, তাহলে প্রথম বস্তুটার জন্য হবে m1r1 স্কোয়ার। এই জিনিসটাকে লিখছি এম আর স্কোয়ার প্রথম বস্তুর জন্য। প্রথম বস্তুর ভর হচ্ছে m1, দূরত্বটা হচ্ছে অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে r1 স্কোয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর জন্য যদি লিখি, এখন এইখানে অনেকের প্রশ্ন হইতে পারে, ভাইয়া এটা তো ডান দিকে আছে, এটা তো বাম দিকে, তাহলে কি এটা প্লাস হলে এটা মাইনাস হবে? না, এগুলা দূরত্ব ভেক্টর রাশি না, এগুলা স্কেলার রাশি। তো এটা ডান দিকে থাকুক বাম দিকে থাকুক, হোয়াট এভার ইট ইজ, তুমি দেখবা ঘূর্ণন অক্ষ হতে দূরত্বটা কত। তাহলে তুমি এই বস্তুর জন্য যখন এটা ফলো করবা, তখন তুমি লিখতে পারবা m2r2 স্কোয়ার, প্লাস তুমি যদি এই বস্তুর জন্য ফলো করো, তাহলে লিখতে পারবা m3r3 স্কোয়ার। তাহলে এই সবগুলোর তুমি যোগ করে দিবা। যোগ করে দিলে তুমি আসলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে যাবে। তো জড়তার ভ্রামকটা বেসিক্যালি কি? জড়তার ভ্রামকটা হচ্ছে কোন একটা অক্ষকে কেন্দ্র করে যদি কতগুলা বস্তু চারপাশে ঘুরতে থাকে, কতগুলা বস্তু যদি চারপাশে কৌণিক গতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে তাদের ভর এবং তারা যে ঘূর্ণন অক্ষ থেকে যতটুকু দূরত্বে থেকে ঘুরতে থাকে, ওই দূরত্বের বর্গের গুণফলটাকে হচ্ছে জড়তার ভ্রামক বলে। এভাবে সংজ্ঞায়িত করা যাইতে পারে। আর এই জিনিসটাকে এত বড় করে না লিখে তুমি যেটা করতে পারো, তুমি এভাবে চিন্তা করতে পারো, মনে করো এখানে তিনটা আলাদা আলাদা বস্তু আছে, তাই না? তো তিনটা আলাদা আলাদা বস্তু দেখা গেল যে তিনটা ভিন্ন ভিন্ন দূরত্বে থাইকা এই অক্ষে বরাবর ঘুরতেছে। আমরা যদি এই তিনটা বস্তুর পরিবর্তে এখানে একটা বস্তু চিন্তা করতে পারি, তিনটা বস্তুর পরিবর্তে এখানে যদি আমরা একটা বস্তু চিন্তা করতে পারি, তখন এই বস্তুটার মোট ভর সেটাকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এই মোট ভর যদি এম দ্বারা প্রকাশ করি, তাহলে এই বস্তুটা ঘূর্ণনক্ষ হতে যতটুকু দূরত্বে থাকবে সেই দূরত্বটাকে যদি কে দিয়ে প্রকাশ করি, তাহলে আই ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারবো এরকম এম কে স্কোয়ার। তা এখানে এম এর পরিচয় কি? এটা হচ্ছে মোট ভর, আর এই কে এর পরিচয় হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই কেটাই তখন কি? চক্রগতির ব্যাসার্ধ। তা আমার মনে হয় যে আমরা আমাদের পড়ার মেইন টপিকটা ধরে ফেলতে পারছি। জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, তাদের মধ্যে ইউনিভার্সাল সম্পর্কটা হচ্ছে এটা। তো এটা কই থেকে আসছে দেখো খেয়াল করে। আমরা আসলে আগের লাইনে লিখছি প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, তৃতীয় বস্তু, তিনটা বস্তুর ভর এবং দূরত্বের বর্গের যোগফল করছি। এই সবগুলোর এগেনস্টে আমরা সমান লিখে ফেলছি এম কে স্কোয়ার। এখানে এমটা হচ্ছে কি? m1 m2 m3, তিনটা বস্তুর যোগফল। আর কেটা হচ্ছে এই যে r1 r2 r3, এই তিনটা বস্তুর লব্ধি, তারা কতটুকু দূরত্বে আছে সেই জিনিসটা। মানে ব্যাপারটা হচ্ছে তিনটা আলাদা আলাদা বস্তু এই এই অক্ষের সাপেক্ষে যদি ঘুরতে থাকে, তাহলে যে জিনিসটা ঘটতো এখানে, এই একটা বস্তু, এই তিনটা বস্তুর ভরের সমান এই একটা বস্তু যতটুকু মানে কে দূরত্বে থাইকা যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে দেখা যাবে যে এইগুলার সমান হবে এটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন। তো জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু বেসিক্যালি লেখা যায় এম কে স্কোয়ার। তাহলে যখন এই কে লিখবো, কে এর পরিচয় কি বলো? চক্রগতির ব্যাসার্ধ। আর যখন চক্রগতির ব্যাসার্ধ লিখবো, তখন এখানে ভরটা কি হওয়া লাগবে? মোট ভর। কার মোট ভর? এখানে যদি একাধিক বস্তু থাকে, একাধিক বস্তু সমূহের মোট ভর, মানে একাধিক বস্তুর পরিবর্তে তুমি যেই বস্তুটাকে লিখতে পারবা ওই বস্তুটার ভর বা মোট ভর। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের মধ্যে ইউনিভার্সাল সম্পর্ক। হ্যাঁ, তো তোমার যেটা শিখা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন শেপের বস্তুর জন্য বিভিন্ন রকমের জড়তার ভ্রামক আছে। তো ওই জিনিসগুলো তোমার শিখা লাগবে ধীরে ধীরে, আমরা ওগুলোতে যাব। যাওয়ার আগে আমরা দুইটা উপপাদ্য শিখে নেব, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা জিনিস তোমার কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, নট অনলি একাডেমিক পরীক্ষা, তোমার ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই পর্যন্ত এই আলোচনাটুকু সবাই বুঝছো কিনা বলো? তো তুমি এখান থেকে সংজ্ঞা যদি দিতে চাও, চক্রগতির ব্যাসার্ধ কি বা জড়তার ভ্রামক কি, তুমি কিন্তু খুব সহজে এখন সংজ্ঞা দিতে পারবা। কিভাবে? তুমি বলবা যে একটি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কতগুলো ভিন্ন ভরের ও ভিন্ন দূরত্বের বস্তুর পরিবর্তে যদি একটি বস্তু কল্পনা করা যায়, তাহলে ওই বস্তুটা ঘূর্ণন অক্ষ থেকে যতটুকু দূরত্ব থাকে, হ্যাঁ, বা তার গতিপথের যে ব্যাসার্ধটা থাকে, ওই ব্যাসার্ধটাকে কি বলে? চক্রগতির ব্যাসার্ধ বলে, তাই না?
তো বইয়ে দেখবা খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, তো তুমি চাইলে তোমার মতো করে সংজ্ঞা দিতে পারো। ফিজিক্সের সংজ্ঞা একটা সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হয় না, দেখে দেখেও সংজ্ঞা দিয়ে দেওয়া যায়, তাই না? সো এখান থেকে দেখে তুমি কিন্তু সংজ্ঞা দিয়ে দিতে পারবা যদি তুমি কনসেপ্টটা বুঝে থাকো। তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, আর আমি দেখি একটু চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো যারা এখনো ক্লাসে জয়েন করে নাই তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে কিন্তু মেনশন করে দিতে পারো। আর যারা যারা আসো তোমরা কিন্তু জানাইতে পারো যে আসলে কে কে আসো, আমি যেন বুঝতে পারি যে তোমরা আসলে ক্লাস করতেছো। হ্যাঁ, তো তোমরা নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাইতে পারো কমেন্ট বক্সে। উমর ফারুক, আচ্ছা এটাতে সাউন্ড বেশি আসছে। উমর ফারুক আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষজনকে ইনভাইট মেনশন করে রাখছে। তো ওমর ফারুক এই ছেলেটা খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, পরিশ্রমী একটা ছেলে, ডেডিকেটেড একটা ছেলে। ওমর ফারুককে হচ্ছে আমি ওর ডেডিকেশনের জন্য ওকে আমি একটা পুরস্কার দিব। হ্যাঁ, তো ওমর ফারুক তুমি যেটা করবা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, এই 10 দিনের ফ্রি ক্লাস শেষে আমি তোমাকে একটা পুরস্কার দিব। আচ্ছা, আর তোমার কিন্তু মাস্ট যেটা করা লাগবে, তুমি কিন্তু হোমওয়ার্ক সাবমিট করতেছো না, প্রত্যেক ক্লাসের ক্লাস নোটগুলো কিন্তু সাবমিট করে দিবা, আর পরীক্ষাগুলো দিবা। এইগুলো শেষে যে পরীক্ষাটা হবে পরীক্ষাগুলো মাস্ট তুমি দিবা, অ্যাটেন্ড করবা। আর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ক্লাস কেমন হয়েছে এগুলো তুমি ক্লাসের পরে এই গ্রুপে পোস্ট করে দিতে পারো। একজন করছিল মনে হয় গত ক্লাসে শুধুমাত্র, তো বাকিরাও কিন্তু চাইলে করতে পারো। করলে কি হবে, তুমি ক্লাস শেষে যদি ক্লাসের স্ক্রিনশটটা এই গ্রুপে দিয়ে দাও, যেমন এই গ্রুপে 12,000 মেম্বার, কিন্তু দেখতেছে এখন 25 জন না 30 জন, সবাই জানে না যে এই গ্রুপে যে ক্লাস হইতেছে, সবার কাছে হয়তো নোটিফিকেশনও যায় না। সো যেন নোটিফিকেশন যায় তার জন্য তোমার কি করা লাগবে বলো তো? তার জন্য তোমার এই গ্রুপটাতে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকা লাগবে, আর কি, আর কিছুই না। সো আমি যেটা করি, এই গ্রুপে আমার আইডি থেকে আমি আবার একটু শেয়ার করে দিই, তাহলে আমার মনে হয় যে আরো একটু বেশি মানুষজন জানতে পারবে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। তো কারা কারা আসলে ক্লাসটা করতেছো নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাও কমেন্ট বক্সে, যে বুঝতে পারছো কিনা টপিকটা, বা কে কই থেকে দেখতেছো। হুম, এই জিনিসগুলা তোমরা একটু জানাই দিতে পারো। আচ্ছা, সো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝো, এখন আমরা পরের আলোচনাটুকুতে চলে যাই। এরপরে আমরা কি পড়বো বলছি, দুইটা উপপাদ্য শিখবো, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। খুব ভালো মতো বুঝবা, কারণ তোমার এডমিশন টেস্টও কিন্তু এগুলো কাজে লাগবে। আচ্ছা, তাহলে চলো আমরা চলে যাই এর পরের আলোচনায়। তো এই আলোচনাগুলো আসলে বোঝার মতো, মানে তুমি এখানে আসলে অঙ্ক করার জায়গা খুব কম, বাট বোঝার জায়গাটা খুব বেশি। হ্যাঁ, তুমি যদি এই আলোচনাগুলো বুঝে যাও দেখবা যে তুমি খুব ইজিলি ম্যাথগুলো ধরতে পারতেছো। তো প্রথম যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটার পরে আমরা দেখবো হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এই দুইটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝবো, কারণ আমাদের দেখা যাবে সৃজনশীল সলভ করার সময় হোক বা এডমিশন টেস্টের প্রশ্ন সলভ করার সময় হোক, এই দুটো উপপাদ্য কিন্তু লাগবে। আচ্ছা, তো লম্ব অক্ষ উপপাদ্যটা পড়ানোর আগে আমি একটা কাজ করি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো আচ্ছা, ধরো এটা এটা একটা চাকতির মতো না, এটা একটা চাকতি চিন্তা করা যেতে পারে। এটা বেসিক্যালি হচ্ছে একটা বয়ম, বয়মের মুখ আর কি। তো এটাকে তুমি একটা চাকতির মতো শেপ চিন্তা করতে পারো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো এটা একটা চাকতি কেন বলবো, কারণ চাকতি সাধারণত এরকম থাকে, এটা একটা বৃত্তাকার প্লেট বা চাকতি, যার এই দিকে এরকম একটা অক্ষ থাকবে আর কি। হ্যাঁ, এটা বুঝাইতে চাচ্ছি জিনিসটা। তাহলে এটা যদি একটা বৃত্তাকার চাকতি হয়, এই যে এই মনে করো এটা একটা বৃত্তাকার চাকতি, তাহলে এটা যদি একটা বৃত্তাকার চাকতি হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বৃত্ত না, এই 5টা বৃত্ত, বাট এইদিকে ওর কিন্তু একটা ক্ষেত্রফল আছে না, এদিকে ওর একটা জায়গা আছে, রাইট? আচ্ছা, তো এটা যদি একটা বৃত্তাকার জিনিস হয়, এটা এই বস্তুটা কিন্তু একটা 2D অবজেক্ট নাকি 3D অবজেক্ট, মানে এটার কয়টা ডাইমেনশন আছে? এই বৃত্তাকার বস্তুর কিন্তু ডাইমেনশন থাকে আসলে দুইটা, এটা একটা 2D বস্তু। তো লম্ব অক্ষ উপপাদ্যটা 2D অবজেক্টের জন্য প্রযোজ্য, 3D অবজেক্টের জন্য প্রযোজ্য না, বা 1D অবজেক্টের জন্য প্রযোজ্য না। 3D অবজেক্টের জন্য লম্ব অক্ষ উপপাদ্যটা প্রযোজ্য। কিভাবে? মনে করো এই বস্তুটাকে আমরা এখানে রাখলাম, এই বস্তুটাকে আমরা এখানে রাখলাম, তাহলে বস্তুটাকে যদি আমরা এখানে রাখি, তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে, আমি বস্তুটাকে ধরো এখানে আঁকাই ফেলি, এই বস্তুটা ধরো এখানে আঁকাই ফেললাম, তাহলে এই বস্তুর এখন কয়টা অক্ষ আছে বলো তো? তুমি দেখতে পাবা যে এই বস্তুর এখন আসলে অক্ষ আছে হচ্ছে দুইটা, এই বস্তুটার এখন অক্ষ আছে দুইটা। তো তুমি মনে করো
এটাকে তুমি এক্স অক্ষ না বলি আমরা, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তা আমরা আমাদের মতো করে দেই। হ্যাঁ, তা আমরা মনে করি এই অক্ষটাকে বললাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর এই বস্তুর একটা জড়তার ভ্রামক থাকবে, সেটাকে আমরা নাম দিতে পারি আই ওয়াই। এটাকে আমরা মনে করব যে এই বরাবরও কিন্তু একটা অক্ষ আছে, মানে একটা বৃত্তাকার বস্তুকে বর্ণনা করার জন্য কয়টা অক্ষের প্রয়োজন? দুইটা অক্ষের প্রয়োজন। তো আমরা দুইটা অক্ষ চিন্তা করলাম, যে একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে জেড অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর একটা জড়তার ভ্রামক, জেড অক্ষ বরাবর এর একটা জড়তার ভ্রামক আছে। এখন এই যে বস্তুটা আছে, আমি যদি একটা কলম বা আমার হাতের আঙুলটা যদি এটার ভিতর দিয়া প্রবেশ করাই, এটার ভিতর দিয়ে যদি আমি প্রবেশ করাই, তাহলে নতুন আরেকটা অক্ষ আমরা পাচ্ছি না? দেখো, একটা অক্ষ হচ্ছে এই অক্ষটা, আরেকটা অক্ষ হচ্ছে এই অক্ষটা। এই এটা যদি আমরা জেড অক্ষ বলি, এই যে এটাকে আমরা জেড অক্ষ বলতেছি, এটাকে আমরা ওয়াই অক্ষ বলতেছি। এই দুইটা অক্ষের, এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষের সাথে লম্ব বরাবর একটা অক্ষ আমরা চিন্তা করতে পারি আমার হাতের আঙুলটা বরাবর। এই অক্ষটাকে যদি আমরা এক্স অক্ষ নাম দিই, তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো যে আই এক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই প্লাস আই জেড। তাহলে আই এক্সটা বেসিক্যালি কোথায়? আই এক্সটা হচ্ছে এই বরাবর, এই বস্তুটাকে, মানে এই যদি বৃত্তাকার যে প্লেটটা আছে, এই যে বৃত্তাকার বস্তুটা আছে, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই দুইটা অক্ষের সাথে লম্ব বরাবর যদি কোনো একটা অক্ষ কল্পনা করা যায়, তাহলে ওই অক্ষের জড়তার ভ্রামকটা হবে এই দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এইটা বলে হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। মানে যে, মানে একটা বৃত্তাকার প্লেটের অক্ষ থাকবে দুইটা, সেটাকে তুমি এক্স, এটাকে তুমি এক্স অক্ষ ধরতে পারতা, এটাকে ওয়াই অক্ষ ধরতে পারতা। তো সেই ক্ষেত্রে আই জেডটা হয়তো তোমার লম্ব অক্ষ, তখন তুমি বলতা আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। একই কথা, কোনো অসুবিধা নাই, ধরার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নাই। আমরা এটাকে ওয়াই অক্ষ, এটাকে জেড অক্ষ ধরতে পারি। মানে ডাইমেনশন থাকবে দুইটা, একটা বৃত্তাকার প্লেটের, হ্যাঁ, ডাইমেনশন থাকবে দুইটা, আর এই দুইটা ডাইমেনশনের সাথে লম্ব বরাবর আমরা একটা অক্ষ যদি চিন্তা করি, তাহলে ওই অক্ষটার জড়তার ভ্রামক হবে বিদ্যমান দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এটা হচ্ছে আমাদেরকে বলে লম্ব অক্ষ উপপাদ্য। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো এইটা গেল আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। আরেকটা আমরা শিখবো, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? সমান্তরাল অক্ষ উপপাদ্যটা হচ্ছে, মনে করো এটা একটা লাঠি, এটা একটা সরু সুষম দণ্ড বা একটা লাঠির কথা তুমি চিন্তা করতে পারো। তো এই লাঠিটার একটা ভরকেন্দ্র নিশ্চয়ই থাকবে। ভরকেন্দ্র থাকবে কই? লাঠির বেলায় মাঝখানে, ঠিক মাঝখানটায়। তার মানে এরকম একটা জায়গায় থাকবে ওর ভরকেন্দ্রটা, ঠিক আছে? তো এইরকম ভাবে, এইরকম একটা জায়গায় যদি ওর ভরকেন্দ্রটা থাকে, তাহলে ওর ভরকেন্দ্রকে যদি আমরা অক্ষ চিন্তা করি, মনে করো এই মার্কারটার কথা আমরা চিন্তা করি, তাহলে এই মার্কারটাকে আমি ঠিক মাঝখানে রাইখা এইভাবে ঘুরাইতে পারি না? এই মার্কারটাকে ঠিক মাঝখানে ধইরা আমি এইভাবে ঘুরাইতে পারি। তাহলে এর ঘূর্ণন অক্ষ হবে কোনটা? ঠিক মাঝখানটা, মানে ভরকেন্দ্রগামী। এটাকে তখন বলবো ভরকেন্দ্রগামী অক্ষ। ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এটা একটা লাঠি যদি হয় বা একটা সরু সুষম দণ্ড হয়, তাহলে এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক আমরা পাই। সেটাকে আমরা সাধারণত আই জি দ্বারা প্রকাশ করি। আই ক্যাপিটাল জি দেই সাধারণত, আই ক্যাপিটাল জি। এটা দিয়ে আমরা কি বুঝি? যে কোনো একটা বস্তুর ভরকেন্দ্রগামী জড়তার অক্ষ। ভরকেন্দ্রগামী মানে কি, বা ভরকেন্দ্র জিনিসটা কি? কোনো একটা বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, বস্তুর যেই বিন্দুতে এর সমস্ত ভর ক্রিয়া করে, ওই বিন্দুটাকে এর ভরকেন্দ্র বলে। বুঝাইতে পারছি? আচ্ছা, ভরকেন্দ্র মানে কি? কোনো একটা বস্তুকে, বস্তুর যেই বিন্দুতে, বস্তুটাকে যেভাবেই রাখা হোক, যে বিন্দুতে সমস্ত ভর ক্রিয়া করবে, তাকে এর ভরকেন্দ্র বলে। তো এই একটা সরু সুষম দণ্ড, ওর ভরকেন্দ্র থাকবে ঠিক এর দৈর্ঘ্যের মাঝখানটায়। তার মানে এই অক্ষটাকে আমরা ভরকেন্দ্রগামী অক্ষ চিন্তা করতে পারি। এই জায়গায় মোটামুটি একটা ভরকেন্দ্র থাকবে। তো এখানে যদি একটা অক্ষ চিন্তা করি, এটাকে আমরা বলতে পারি ভরকেন্দ্রগামী অক্ষ। তো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি বস্তুটাকে ঘোরানো হয়, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি বস্তুটাকে ঘোরানো হয়, তাহলে তার একটা জড়তার ভ্রামক পাবো। সেটাকে আমরা নাম দিব আই জি। হ্যাঁ, তো এখন ভরকেন্দ্রগামী অক্ষ থেকে একটু দূরে, মনে করো ভরকেন্দ্রগামী অক্ষ থেকে এইচ দূরে, এখানে যদি নতুন একটা অক্ষ আমরা চিন্তা করি, ভরকেন্দ্রগামী অক্ষ থেকে একটু দূরে নতুন একটা অক্ষ আমরা চিন্তা করলাম, যে ধরো এটা হচ্ছে এবি। তাহলে এই এবি হচ্ছে নতুন অক্ষ, যেটা ভরকেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে? এইচ দূরত্বে আছে। তাহলে এইখানে এই এবি অক্ষ বরাবর তার যে জড়তার ভ্রামক, এবি অক্ষের সাপেক্ষে তার একটা জড়তার ভ্রামক নিশ্চয়ই থাকবে। মানে বস্তুটাকে এখন এই অক্ষের সাপেক্ষে ঘোরাবো, এইখানে মনে করো এবি অক্ষটা হচ্ছে এইখানে,
এইখানে রেখা যদি বস্তুটাকে ঘোরাই এর জড়তার ভ্রামক নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তো এর জড়তার ভ্রামকটা তখন এরকম আমরা লিখতে পারবো যে আই এ বি, মানে এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম স্কোয়ার এইচ, যদি আমি ভুল না করে থাকি এম স্কোয়ার অথবা এম এইচ স্কোয়ার, আমার একটু দেখা লাগবে, এইগুলো আমার প্রায় কনফিউশন লাগে। এম এইচ স্কোয়ার, এম স্কোয়ার না সরি, এম এইচ স্কোয়ার। দেখো ব্যাপারটা কি, আমি আবার একটু রিভিউ করি। সমান্তরাল লক্ষ্য উপপাদ্য মানে হচ্ছে কোনো একটা বস্তু, ওর যে ভরকেন্দ্র থাকবে, ভরকেন্দ্রের সাপেক্ষে ওর একটা জড়তার ভ্রামক থাকবে, সেটাকে আমরা আইজি দিয়ে প্রকাশ করব। তো ভরকেন্দ্র থেকে সমান্তরাল একটু দূরে, দেখো এটা ভরকেন্দ্র, তার সমান্তরাল আরেকটা অক্ষ না, এটা ভরকেন্দ্র যে অক্ষ বরাবর আছে তার সমান্তরাল আরেকটা অক্ষ বরাবর অন্য আরেকটা অক্ষ আমরা চিন্তা করতেছি, যেটা নাম দিয়ে দিচ্ছি এ বি। তাহলে ভরকেন্দ্রের সমান্তরাল অন্য একটা অক্ষ যেটা ভরকেন্দ্র থেকে এইচ দূরত্বে আছে, এরকম কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হইলে সমান্তরাল লক্ষ্য উপপাদ্যের মাধ্যমে বের করতে হবে। সমান্তরাল লক্ষ্য উপপাদ্যটা আমাদের কি বলে, বলে যে ভরকেন্দ্র থেকে এইচ দূরত্বে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই জন্য নাম দিলাম আই এ বি, ইজ ইকুয়াল টু হবে ভরকেন্দ্রের জড়তার ভ্রামক যোগ এম এইচ স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে এই বস্তুটার মোট ভর, এমটা হচ্ছে এই বস্তুটার মোট ভর, এইচটা কি ভরকেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে ওই নতুন অক্ষটা, ভরকেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে এই নতুন অক্ষটা। বোঝা গেল ব্যাপারটা? তো সেইটাকে আমরা নাম দিব কি, সেইখান থেকে আমরা কি পেয়ে যাব, আই এ বিটা পেয়ে যাব। তো এইটা হচ্ছে সমান্তরাল লক্ষ্য উপপাদ্য। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ, এই টপিকটা তো আমরা একটু আগেই বুঝলাম। আর এখন আমরা নতুন দুইটা উপপাদ্য শিখে ফেললাম, সেটা একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এইটার ইউজ তেমন একটা নাই, লম্ব অক্ষ উপপাদ্যের খুব একটা ইউজ আসলে নাই, বেশিরভাগ ইউজ হয়ে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের। তো আমরা এখন ধীরে ধীরে অঙ্ক করব, অঙ্ক করতে করতে মোটামুটি তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আর অঙ্কে যাওয়ার আগে মানে সৃজনশীলের জন্য সহায়ক কিছু জিনিস আমি তোমাদের একটু পড়াই ফেলি, তাহলে যেটা হবে কি, তুমি দেখবা যে সৃজনশীল করতে গিয়া তুমি আরামসে ম্যাক্সিমাম সৃজনশীল নিজে নিজে সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, তো কি সেই জিনিসপাতিগুলা, সেই জিনিসপাতিগুলা হচ্ছে তোমার খুব বেশি কিছু না, এখানে কঠিন করে টপিকটা পড়ার কোনো মানেই হয় না। কঠিন করে দেখবা যে বইয়ে খুব কঠিন করে টপিকটাকে পড়ারও আছে, এবং অনেক স্যাররা হচ্ছে খুব জটিলভাবে টপিকটাকে পড়ায়। আসলে আমার পড়াটা হচ্ছে তোমার ঠিক যতটুকু দরকার সৃজনশীল উত্তর সলভ করার জন্য বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো পারার জন্য, তোমার ঠিক যতটুকু দরকার ততটুকু। তুমি ক্লাসটা করার পরে দেখবা যে এই রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর তুমি পারো। তাহলে যদি সহজভাবে পড়লে, এইভাবে তুমি যদি বেসিক সহ পড়লে যদি সব উত্তর পারো, তাহলে হুদায় কঠিন করে পড়ার কোনো দরকার আছে নাই। তো পড়াশোনাটা আসলেই সহজ, এতটাও কঠিন না। ঝামেলা হচ্ছে কঠিন করে তোমাদের কাছে উপস্থাপন করা হয়, তোমরা মনে করো অনেক কঠিন, আগ্রহ হারাই ফেলো। একে তো পোলাপাইন এখন পড়ে না, তাদের কাছে যখন কঠিনভাবে উপস্থাপন করা হয় পোলাপাইন আরো পড়ে না। তো আমরা সহজ করে বুঝবো। তো আমরা এই পর্যন্ত আলোচনাটুকু বুঝছি, বুঝার পরে এখন তোমার সৃজনশীল প্রশ্নে যেন তুমি বস হয়ে যাও তার জন্য কয়েকটা জিনিস আমি একটু পড়াই ফেলি। সেটা তো এখানে যে চিত্রটা দিলাম, এটা একটা সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড মানে একটা দণ্ড মানে কি, একটা লাঠি, সহজ হিসাব একটা লাঠি। লাঠিটা সরু সুষম, সুষম মানে কি, মনে করো একদিক দিয়ে চিকন আর একদিক দিয়ে মোটা এরকমটা না, একদম সুষম, প্রত্যেকটা জায়গায় একদম সেম ব্যাসার্ধ বা ব্যাস থাকবে তার। এই সমস্ত জিনিসকে আমরা বলি সরু সুষম দণ্ড। তো সরু সুষম দণ্ডের বেলায় দুইটা হইতে পারে, এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে বের করতে বলতে পারে। তাহলে তুমি মনে রাখবা যে সরু সুষম দণ্ডের বেলায় ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু, এটা সাধারণত আমরা আইজি দিয়ে প্রকাশ করি ভরকেন্দ্র বোঝানোর জন্য, গ্রাভিটেশন পয়েন্ট। সো আইজি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মানে ঠিক পাঁচ বরাবর যে অক্ষটা চিন্তা করা যায়, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হয় হচ্ছে 1/12 এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার। এটা তুমি সূত্র হিসেবে মনে রাখবা, তাহলে তোমার কাজ অনেক কমে যাবে। তাহলে এখানে কোনটা কি, আই তো বুঝতেছি জড়তার ভ্রামক, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ভরকেন্দ্রের গামী অক্ষের সাপেক্ষে ঘুরে, ঠিক মাঝখানে বস্তুটাকে রাইখা যদি এভাবে ঘোরানো হয়,
তখন এই বস্তুর জড়তার ভ্রামক হবে 1/12 ml², যেখানে m হচ্ছে কি বস্তুটার মোট ভর, l হচ্ছে মোট দৈর্ঘ্য। এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোট যে দৈর্ঘ্যটা তার, সেটাকে আমরা বলবো l। তাহলে l এর পরিচয় কি? l হচ্ছে মোট দৈর্ঘ্য। তাহলে একটা সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বের করতে পারবো আমরা? 1/12 ml² এর মাধ্যমে। জাস্ট কি করব, এটার প্রতিপাদন আছে, প্রতিপাদন তোমার না জানলে কোনো অসুবিধা নাই, তুমি এটাকে সূত্র হিসেবে মনে রাখবে, কারণ পরীক্ষায় তো তোমার প্রতিপাদন লিখতে হবে না। তোমাকে জাস্ট বলবে যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, বস্তুর ভর জানা থাকবে, দৈর্ঘ্য জানা থাকবে, তোমাকে বলবে যে এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তো তোমার জানতে হবে যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সরু সুষম দণ্ডের বেলায় জড়তার ভ্রামক হয় 1/12 ml²। ওকে, তো সবসময় ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নাও চাইতে পারে। এটা প্রান্তবিন্দু না, তো বস্তুকে মাঝখানে রেখা না ঘুরায় এক সাইডে রেখাও তো ঘুরাইতে পারে। এইখানে রেখা বস্তুটাকে আমি চাইলে ঘুরাইতে পারি না এইভাবে। তাহলে এটা হচ্ছে কি প্রান্তবিন্দু। তাহলে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামক তোমাকে বের করতে বলতে পারে। প্রান্তবিন্দুগামী এগুলোতে ডট ডট দিয়ে যায় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো এটাকে নাম দিলাম ধরো আই 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 প্রাইম নাম দিয়ে দিলাম ধরো। তাহলে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই প্রাইম ইজ ইকুয়াল টু হবে, তুমি মনে রাখবা 1/3 ml²। প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যদি হয় জড়তার ভ্রামক কেমন হবে? 1/3 ml²। আর যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয় জড়তার ভ্রামক তখন কেমন হবে? 1/12 ml²। এগুলা তুমি সূত্র হিসেবে মনে রাখবা, এই দুইটা মনে রাখলেই তোমার হবে। আর ধরো ভর কেন্দ্র দিয়েও যায় না, প্রান্তবিন্দু দিয়েও যায় না, যায় ধরো এমন একটা জায়গা দিয়া, এইরকম একটা জায়গা দিয়ে যায়। তাহলে এই জায়গাটা ধরো এইখান থেকে ভর কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে বা 5 মিটার দূরে, তার মানে এখানে একটা দূরত্ব যদি তোমার জানা থাকে, তাহলে তুমি এই যে নতুন অক্ষটা, এই যে অক্ষটা আমরা বললাম, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত এটা তোমাকে বের করতে বলতে পারে। এটা তখন তুমি কোন ফর্মুলা দিয়ে বের করবে জানো? ধরো এটা এবি, এটা নতুন একটা অক্ষ, এটা একটা এবি অক্ষ। তাহলে এটা তো ভর কেন্দ্রও না, এটা তো প্রান্তবিন্দুও না। তাহলে এবি অক্ষের জড়তার ভ্রামক বের করার জন্য তোমাকে আসলে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে হবে। কোন ফর্মুলা ইউজ করতে হবে? সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে? একটা সরু সুষম দণ্ডের ক্ষেত্রে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বললে আমরা লিখব I = 1/12 ml²। প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বললে আমরা লিখব 1/3 ml²। আর ভর কেন্দ্রগামীও না, প্রান্তবিন্দুগামীও না, মাঝখানের কোনো একটা অক্ষ বরাবর যদি জড়তার ভ্রামক বের করতে বলে তখন আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে ওই অক্ষের জড়তার ভ্রামক বের করব। ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই বুঝছো আশা করি। তো আমি দেখি যে এখন পর্যন্ত সব ঠিকঠাক কিনা এবং কারা কারা আসলে সাথে আসো। আমার পেইড ব্যাচের পোলাপান আসো কিনা একটু দেখে নেই, ক্লাস করতেছো কিনা। ক্লাস না করলে কিন্তু আমি ধরাবো আবার। একটু মনে ঝাপসা হয়ে গেছে না? ঝাপসা হয়ে গেছে মনে হয়। তো আশা করতেছি খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। ঝাপসা হয়ে গেছে জিনিসটা, এটা ক্লিয়ার হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো ক্লিয়ার হইলে তোমরাও একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। একটু ঝাপসা, হ্যাঁ ঝাপসা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়ে যাবে, নেটওয়ার্ক আপ ডাউন করে মাঝে মধ্যে। ক্লিয়ার, হ্যাঁ এখন ক্লিয়ার হয়ে গেছে। সো ক্লিয়ার আছে এখন। তো এই পর্যন্ত হোপফুলি সবাই বুঝছো। আমি দেখতে পাচ্ছি কাদেরকে, প্রিভিয়াস ব্যাচের পোলাপানের মধ্যে দেখতে পাচ্ছি সুরাইয়া, সাবিন, প্রজ্ঞা রায়, সাকিব ওদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার রিভিশন ব্যাচে যে কয়টা পোলাপান ভর্তি হয়েছে এদের কাউকে আমি দেখতে পাচ্ছি না মনে হয়। তোমরা কি ক্লাস করতেছো নাকি করতেছো না একটু জানাও। যারা রিভিশন ব্যাচের মেসেঞ্জার গ্রুপে অলরেডি আসো, মানে পেইড কোর্সের মেসেঞ্জার গ্রুপে যারা অলরেডি আসো, তোমরা ক্লাস করতেছো নাকি করতেছো না একটু কমেন্ট করে জানাও। তোমাদের ক্লাস করা অনেক বেশি জরুরি। বেসিক্যালি ক্লাসগুলো তোমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নতুন বছরের উপহার হিসাবে। আর 10 তারিখের পরে তো আবার উন্মুক্ত ক্লাস থাকবে না, তখন প্রাইভেট গ্রুপে ক্লাস চলতে থাকবে। তখন কিন্তু সব কটারে ধরবো আবার। এখন যদিও বুঝতেছি না ওপেন ক্লাস নেওয়াতে যে কে কে আসলে ক্লাস করতেছো কে কে করতেছো না।
এরপর থেকে কিন্তু মানে যখন প্রাইভেট হয়ে যাবে তখন কিন্তু আর ফাঁকিবাজির সুযোগ নাই, তখন কিন্তু প্রতিদিন ধরাবো এবং সপ্তাহে একদিন কিন্তু কাউন্সিলিং আছে, বাসায় কিন্তু ফোন যাবে যদি ঠিকমতো ক্লাস না করো, হোমওয়ার্ক জমা না দাও। সো আশা করব তোমরাও সিরিয়াস হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সো এই পর্যন্ত বুঝে ফেলছো আশা করি। তো এই পর্যন্ত যদি বুঝে যাও, এটা গেল একটা সরু সুষম দণ্ডের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে। বৃত্তাকার চাকতির ক্ষেত্রে তো মনে করো যে এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতি। তো একটা বৃত্তাকার চাকতি যদি হয়, এটাকে একটু এইভাবে লিখবো আমি। তো তুমি বলতে পারো মনে হয় যে ভাইয়া এটাকে এইভাবে কেন লিখলেন, মানে নিচে এগুলা দেওয়ার রিজন কি? রিজনটা হচ্ছে দেখো, এটার নাম হচ্ছে বৃত্তাকার চাকতি। বৃত্তাকার চাকতি। তো বৃত্তাকার চাকতি কিন্তু আসলে এরকম বৃত্ত না। বৃত্তাকার চাকতিটা কিন্তু এরকম বৃত্ত না। যেমন ধরো এটার কথা তুমি ধরতে পারো, এটা একটা বৃত্তাকার চাকতি তুমি বলতে পারো। এটা যদি একটা বৃত্তাকার চাকতি হয়, এটার এই পাশটা বৃত্তাকার ঠিক আছে, বাট এইখানে দেখো ওর একটু অংশ আছে না, একটা চাকতির এই যে একটু বাড়তি অংশ থাকে না, এই বাড়তি অংশটা বোঝানোর জন্য এই জায়গাটুকু দেওয়া আর কি। তো এটা হচ্ছে বৃত্তাকার চাকতি। এইভাবে দেওয়া থাকলে তুমি বুঝবে এটা হচ্ছে বৃত্তাকার চাকতি। নাহলে এইভাবে যদি দেই, এটা কিন্তু গোলক হয়ে গেল। এটা কি হয়ে গেল? গোলক। তো বৃত্তাকার চাকতি আর গোলক কিন্তু এক জিনিস না। কলেজে যারা পড়ো, কলেজে থাকতে আমরা দেখতাম গোলক নিক্ষেপ থাকতো, চাকতি নিক্ষেপ থাকতো, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। গোলক হচ্ছে এই ওজনের লোহার একটা জিনিস, আর চাকতি হচ্ছে চ্যাপ্টা টাইপের একটা জিনিস। তো এটার একটু অংশ থাকে, ওই অংশটাকে আমরা এইভাবে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করলাম। মানে বেসিক্যালি গোলাকার জিনিস, বাট এই যে এটার মতো এই জিনিসটা কি গোলাকার না, কিন্তু গোলাকার হইলো এর এই যে অংশটুকু আছে, এই অংশটুকু কারণে এটা কিন্তু গোলক না আসলে। তো এই গোলাকার জিনিসটা এই অংশটুকুর কারণে এটাকে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করবো আর কি। তো এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতি মনে করো। তো এটা যদি একটা বৃত্তাকার চাকতি হয়, তাহলে এই বৃত্তাকার চাকতির একটা ভরকেন্দ্র থাকবে নিশ্চয়ই, এরকম এটা তার ভরকেন্দ্র হইতে পারে। আর তাহলে এই বৃত্তাকার চাকতির বেলায় কি কি থাকবে? এই বৃত্তাকার চাকতির একটা ভর জানা থাকবে আমাদের, এই বৃত্তাকার চাকতির একটা ব্যাসার্ধ জানা থাকবে, এটার একটা ব্যাসার্ধ কিন্তু আমাদের জানা থাকবে। তো বৃত্তাকার চাকতির বেলায় ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটা পাবো। ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বললে আমরা বের করব, সেটাকে ধরো আইজি নাম দিব। আবার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামক বের করতে বলতে পারে। প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকও বের করতে বলতে পারে। তাহলে এইটা কত হবে কে বলতে পারবা? আবার প্রিভিয়াস ব্যাচের অনেকেই কিন্তু আসো, আমি জানি গ্রুপে বা ক্লাসটা করতেছো, তোমরা যারা দেখতেছো বলো তো কে বলতে পারবা যে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মানটা কত, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা কি, এটা এইখানে কি লিখবো, এখানে কি লিখবো? দেখি তোমাদের উত্তর নিতে যাচ্ছি। প্রজ্ঞা কমেন্ট করছিল 3D। 3D বলতে কিসের 3D? আচ্ছা, সম্ভবত একটু আগে আমরা লম্ব অক্ষ উপপাদ্য পড়তেছিলাম। লম্ব অক্ষ উপপাদ্যের বেলায় বলছিলাম যে বৃত্তাকার প্লেট বা 2 ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্য প্রযোজ্য হয়। 3D মানে প্রশ্নটা কি এরকম যে 3D বস্তুর ক্ষেত্রে হবে কিনা? উত্তর হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না। লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হয় 2 ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে, বৃত্তাকার প্লেটের ক্ষেত্রে। তো বৃত্তাকার প্লেটের দুইটা অক্ষ থাকবে, এই দুইটা অক্ষের সাথে লম্ব বরাবর নতুন একটা অক্ষ যদি আমরা চিন্তা করি, তাহলে নতুন যে লম্ব অক্ষটা পাবো, এই লম্ব অক্ষের জড়তার ভ্রামক হবে বিদ্যমান দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। 2 ডাইমেনশনাল বস্তুর জন্যই প্রযোজ্য, 3 ডাইমেনশনাল বস্তুর জন্য কেন প্রযোজ্য না? কারণ তখন ডাইমেনশন থাকবে তিনটা। 3D বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ অলরেডি থাকবে। এই তিনটা অক্ষের সাপেক্ষে নতুন এমন কোনো অক্ষ পাওয়া যাবে না যেই অক্ষটা তিনটার সাথে লম্ব বরাবর আছে। বুঝতে পারছো কথাটা? কিন্তু বৃত্তাকার প্লেটের বেলায় ওয়াই অক্ষ বা জেড অক্ষ যদি চিন্তা করি, তাহলে তাদের সাথে লম্ব বরাবর কিন্তু একটা অক্ষ পাবো, যে অক্ষটা দুইটার সাথেই লম্ব বরাবর থাকবে। যেমন এই যে এটার বেলায় তুমি চিন্তা করো, এটা একটা বৃত্তাকার প্লেট, তাহলে এটার ওয়াই অক্ষ যদি এটাকে বলি, এটাকে যদি জেড অক্ষ বলি, তাহলে আমি যদি এইদিকে আঙুল দিয়ে রাখি, তাহলে আঙুলটা এই দুইটা অক্ষের সাথে কি লম্ব বরাবর আছে না? কিন্তু 3D বস্তুর ক্ষেত্রে এরকম নতুন কোনো অক্ষ তুমি পাবা না যেটা বিদ্যমান সবগুলো অক্ষের সাথে লম্ব বরাবর থাকবে। তো এই কারণে যেটা হয়,
থ্রি ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না। আশা করি তোমার উত্তর পাইছো। তারপরে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হুমায়রা ক্লাস করতেছে, নাফিসা ক্লাস করতেছে, বুঝছি স্যার, রাব্বি ক্লাস করতেছে। ওরা হচ্ছে ইয়ের গ্রুপটাতে আছে আর কি, পেইড গ্রুপটাতে আছে। হুট করে স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, মাত্র 10 জন আছে এখন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, যে কয়জন থাকবে তারাই শিখবে। তাহলে আমি তোমাদের চাচ্ছিলাম, মানে তোমাদের উত্তর জানতে চাচ্ছিলাম তোমাদের কাছে। প্রিভিয়াস ব্যাচের যারা আছো তাদের তো পারা উচিত, তোমাদের তো এগুলো করাইছি তাই না? সো কেউ কি কোনো উত্তর আদৌ দিছে? কেউ উত্তর দেয় নাই না? আচ্ছা, একজন উত্তর দিছে, রাফসানা নাজনীন, সে বলছে হাফ এম আর স্কোয়ার। তারপরে হুমায়রা বলছে হাফ এম আর স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার হবে একটার বেলায়, সেটা কোনটা? সেটা কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, নাকি অন্য কোনো অক্ষের সাপেক্ষে, নাকি প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে? হাফ এম আর স্কোয়ার যেটা বললা সেটা কি তোমার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নাকি প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, কোনটা বলো তো? আচ্ছা, তো অনেকে উত্তর দিতেছে, সাকিব উত্তর দিতেছে হাফ এম আর স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটার জড়তার ভ্রামকটা আমরা লিখতে পারবো হাফ এম আর স্কোয়ার। আর প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে তাহলে বলো? প্রান্ত প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কেমন হবে বলো? প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তুমি ধরা যাক প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত তুমি বের করতে পারতেছো না, নাই পারতে পারো, বা পরীক্ষার হলে ধরো মনে নাই, কিন্তু তুমি তো সমান্তরাল অক্ষ উপপাদ্য জানো। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য তোমারে কি বলে, যে ভরকেন্দ্র বাদে অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বের করতে হয়, সেইটা সমান সমান লেখা যায় এরকম, যে আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এটা তো তুমি জানো না? চাকতির বেলায় ভরটাকে আমরা স্মল এম দিই, কোনো অসুবিধা নাই, স্মল এমও দিতে পারো, ক্যাপিটাল এমও দিতে পারো, সমস্যা নাই। এটা তো তুমি জানো। আচ্ছা, তাহলে এই প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত তুমি ধরো ভুলে গেছো, কিন্তু তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি জানো বের করে ফেলতে পারবা। তাহলে দেখো তুমি পাইছো, তুমি জানো বৃত্তাকার চাকতির বেলায়ও ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে এই আইজির জায়গায় তুমি বসাই দাও হাফ এম আর স্কোয়ার প্লাস এম থাকলো এখানে এইচ। এইচ হচ্ছে কি জানো, ভরকেন্দ্র থেকে নতুন যে অক্ষটা তার মধ্যবর্তী দূরত্ব। তাহলে ভরকেন্দ্র থেকে এই অক্ষ মানে প্রান্ত বিন্দুতে মধ্যবর্তী দূরত্বটা কত হবে? ব্যাসার্ধের সমান না? আর হবে না? এই যে এই দূরত্বটুকু কত? আর না? এই দূরত্বটুকু ব্যাসার্ধ আর। তার মানে এইচ এর জায়গায় আসলে আমরা আর বসাইতে পারি, আর স্কোয়ার। তাহলে এটাতে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি কত পাও আসলে দেখো, এম আর স্কোয়ার তুমি কমন নিয়ে নাও, তুমি পাচ্ছ হাফ প্লাস ওয়ান। তাহলে হাফ প্লাস ওয়ান মানে আসলে কত? তাহলে তোমার 2, 1 প্লাস 2, 3/2। তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি কত পাবা ক্যালকুলেশন করলে? এম আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও, হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান মানে আসবে হচ্ছে তোমার কত, হাফ প্লাস ওয়ান, তাহলে 2, 3/2 আসবে, 3/2 এম আর স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে বসাইতে পারবা যে এই প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 3/2 এম আর স্কোয়ার। তো তুমি আলাদা করে চাইলে এটা মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, না মনে রাখলেও কোনো অসুবিধা নাই, কারণ তুমি যদি সমান্তরাল অক্ষ উপপাদ্য জানো, তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে বের করতে পারবা। আমি বলবো যে অযথা অযথা এটাকে সূত্র হিসাবে আর মনে রাখার দরকার নাই। প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যদি তোমাকে বের করতে বলে, তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে বের করতে পারবা। সো ম্যান্ডেটরি হচ্ছে তোমার যেটা জানাই লাগবে, কারণ সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে হইলো তোমার কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা লাগবেই। তাহলে তুমি মাথায় রাখবা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলাটা হচ্ছে এইটা। আর একটু আগে আমরা দেখছিলাম সরু সুষম দণ্ড, তার দৈর্ঘ্য যদি হয় ক্যাপিটাল এল, তার ভর যদি হয় ক্যাপিটাল এম, তাহলে এটার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি ইজ ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার, তাই না? এই দুইটা জিনিস জাস্ট তুমি মাথায় রাখবা, এই দুইটা তোমার মাথায় থাকতেই হবে, তাহলে তুমি জড়তার ভ্রামক ও চক্রগতি ব্যাসার্ধের অঙ্কগুলো করতে পারবা, আদারওয়াইজ কিন্তু পারবা না।
বুঝতে পারছো? সো এই এতটুকু পর্যন্ত আলোচনা যারা বুঝছো, এখন হচ্ছে আমরা চলে যাব মেইনলি প্রবলেম সলভিং এ। তো আমরা হচ্ছে এখন প্রবলেম সলভ করব একটা একটা করে। আর আমি যেটা করব ওই প্রতিদিনের মতোই তোমাদেরকে আসলে প্রবলেম সলভ করাবো। একটা প্রবলেম, একটার ভিতরে অনেকগুলো প্রবলেম থাকবে। এইগুলো যদি তুমি সলভ করে ফেলো তাহলে দেখা যাবে তোমার টেস্ট পেপারে সমস্ত সৃজনশীল আসলে সলভ করা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি উদ্দীপকটা রেডি করি। উদ্দীপকটা হচ্ছে এইরকম যে এটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড দিতেছি, দেখতে পারতেছো। এটার একটা ভর ধরো 3 কেজি, আর এটার এইদিকে মনে করো 2 মিটার, এই দিকেও মনে করো 2 মিটার। তার মানে এই অক্ষটা আসলে ভরকেন্দ্র বরাবর আছে। আর এটার এখানে নতুন আরেকটা অক্ষ আমরা চিন্তা করি, প্রান্ত বিন্দুগামী অক্ষ। এই অক্ষটার নাম দিলাম ধরো এবি অক্ষ। এবি অক্ষ একটু ছোট করে দিই, এবি অক্ষ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আঁকাই ফেলি, এদিকে একটা বৃত্তাকার চাকতি আঁকাই ফেলি। এদিকে আমরা একটা এখন বৃত্তাকার চাকতি আঁকাই ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার চাকতি। বৃত্তাকার চাকতি, এই চাকতিরও আমরা একটা ভরকেন্দ্রগামী অক্ষ চিন্তা করতে পারি। এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ ধরা যাক। এটার নাম দিলাম ধরো ওই আগের মতোই পি কিউ। এটারও একটা প্রান্ত বিন্দুগামী অক্ষ আমরা চিন্তা করব, সেটাকে নাম দিলাম ধরো এ বি। সেটাকে নাম দিলাম এ বি। আচ্ছা, তো এই চাকতির ভর দেওয়া থাকবে একটা, এই চাকতির একটা ব্যাসার্ধ তোমাকে দেওয়া থাকবে। ধরো এখানে ভর দেওয়া আছে হচ্ছে 2 কেজি, আর এটার ব্যাসার্ধটা এখানে দিই। এর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু ধরা যাক 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। আর চাকতিটা তো ঘুরতেছে, তাহলে ঘুরতেছে হচ্ছে পি কিউ অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে ঘুরতেছে মানে এইভাবে ঘুরতেছে। তো ঘুরতে থাকলে ওর একটা ঘূর্ণন বেগ থাকবে। তো ওর ঘূর্ণন বেগের মানটা আমরা দিয়ে দিলাম। এর ঘূর্ণন বেগের মান, ঘূর্ণন বেগকে তো ওমেগা দিয়ে প্রকাশ করে আমরা সবাই জানি মনে হয়। রৈখিক বেগে যেটা ভি, কৌণিক বেগে সেটা ওমেগা, এটা মনে হয় জানো সবাই। তো বস্তুটা যে ঘুরতেছে আর একটা কৌণিক বেগ থাকবে, কৌণিক বেগটা দেওয়া 20 আরপিএম। আরপিএম মানে রিভলিউশন পার মিনিট। আরপিএম মানে রিভলিউশন পার মিনিট। তো আমরা দেখবো এটা কোনটা কিভাবে সলভ করতে হয়। এটা হচ্ছে ধরো তোমার উদ্দীপক। হ্যাঁ, তো এখান থেকে এখন আমরা একটা একটা প্রশ্ন লিখবো আর হচ্ছে সলভ করব, একটা একটা প্রশ্ন লিখবো আর হচ্ছে সলভ করব। তাহলে প্রথম প্রশ্ন মনে করো আমরা সলিউশনের জন্য জায়গা রাখি এইদিকে, আর প্রশ্নটা লিখতে থাকি এইদিকে। তাহলে একটা একটা করে আমরা প্রশ্ন লিখি। 1 নম্বর প্রশ্ন, তো বললাম যে সুষম দণ্ডটির এ বি ও পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরালে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই সুষম দণ্ডটিকে এ বি ও পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরালে, ঘুরাইতে হবে কিন্তু অবশ্যই। একটা সরু সুষম দণ্ড নেই, তুমি রাইখা দিছো, তাহলে কিন্তু লাভ নাই, এত জড়তার ভ্রামক পাবা না। সরু সুষম দণ্ডকে ঘোরাইলেই তুমি জড়তার ভ্রামকটা পাবা। তো সরু সুষম দণ্ডটিকে এ বি ও পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরালে তোমার বের করতে হবে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কত। তার মানে তোমাকে আসলে দুইটা জিনিস বের করতে বলছি এখানে। একবার হচ্ছে পি কিউ অক্ষের সাপেক্ষে, আরেকবার হচ্ছে এ বি অক্ষের সাপেক্ষে। কি কি বের করতে হবে তোমার? বের করতে হবে জড়তার ভ্রামক, বের করতে হবে চক্রগতির ব্যাসার্ধ, দুইটাই। তো চলো আমরা সলিউশন করি। সলিউশন হচ্ছে প্রথমত ধরো পি কিউ অক্ষের সাপেক্ষে, প্রথমত পি কিউ অক্ষের সাপেক্ষে। তাহলে লিখি আমরা পি কিউ অক্ষের সাপেক্ষে।
তো দেখো তোমাকে কিন্তু একটু আগে শিখাইছি যে একটা সরু সুষম দণ্ডের বেলায় পিকিউ অক্ষটাকে ভর কেন্দ্রগামী অক্ষ না, কারণ এদিকেও 2 মিটার এদিকেও 2 মিটার, তাহলে পিকিউ হচ্ছে এটার বেলায় ভর কেন্দ্রগামী অক্ষ। তো ভর কেন্দ্রগামী অক্ষ যদি হয় তাহলে পিকিউ অক্ষে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল মনে আছে কিনা? IG ইজ ইকুয়াল টু 1/12 ml²। এটা ছিল না ফর্মুলা? একটু আগে জাস্ট আমরা শিখছি। তো তুমি এখন কি করবা, সিম্পলি মানটা বসাই দাও। 1/12 m, এই বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে তোমার 3 কেজি। তো তুমি বসাই দাও এখানে 3 l, l হচ্ছে তার মোট দৈর্ঘ্য, তাহলে এদিকে 2 মিটার এদিকে 2 মিটার, মোট দৈর্ঘ্যটা কত? 4 মিটার, তাহলে এখানে বসাই দিবা 4 তাহলে তুমি এই 3 দিয়ে এটাকে কাটতে পারো, হবে 4, এই 4 দিয়ে এখানে একটা 4 কাটা গেলে আলটিমেটলি উত্তর হবে 4। আর কৌণিক ভরবেগ মানে জড়তার ভ্রামকের একক হবে কি? দেখো তুমি জানো জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু mr² বা mk²। m মানে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর মানে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামকের একক কি হবে? কেজি মিটার স্কোয়ার। তাহলে IG 4 একক কি লিখবো? কেজি মিটার স্কোয়ার। তাহলে PQ অক্ষের সাপেক্ষে এই সুষম দণ্ডটার জড়তার ভ্রামকের মানটা কত? 4 কিলোজুল 4 কেজি মিটার স্কোয়ার, নট কেজি পার মিটার স্কোয়ার না, কিন্তু কেজি ড্যাশ, এখানে একটা কেজি ড্যাশ মিটার স্কোয়ার। বুঝতে পারছো? তো এটা হচ্ছে পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা বের করে ফেললাম। আবার আমরা কি জানি বলতো? আমরা এরকম জানি না যে জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু mk², যেখানে কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটার বেলায় পিকিউ অক্ষের বেলায় তুমি এটাকে IG দিতে পারো বা IPQ দিতে পারো। IPQ দাও, যেহেতু এখানে পিকিউ অক্ষের সাপেক্ষে বলছে, তুমি এটাকে IPQই লিখো। তাহলে IPQ সমান তুমি পাইছো এটা। এখন তুমি পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে গেলা, চক্রগতির ব্যাসার্ধ পাইতে হলে তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে কে এর মান বের করলেই তুমি আসলে কি চক্রগতির ব্যাসার্ধ বের করা হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে লিখো k² ইজ ইকুয়াল টু, তুমি পাবা IPQ/m। তাহলে k ইজ ইকুয়াল টু কি? √IPQ/m। তাহলে এখন √IPQ এর ভ্যালুটা কত পাইছো? 4। তো এখানে বসাই দাও 4। m হচ্ছে বস্তুটার ভর, এই বস্তুর ভর কত? 3 কেজি, তাহলে ডিভাইডেড বাই 3। তো তুমি যদি ক্যালকুলেটর চাপো তুমি কিন্তু একটা মান পেয়ে যাবা। মানটা কত আসে? মানটা কত আসে বলো তো? মানটা কত আসে? পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান এটার ক্যালকুলেশন করলে কত আসে বলো? আমি ক্যালকুলেটর কই? মন্টু ক্যালকুলেটর কোথায়? এই যে মন্টুর ক্যালকুলেটর। কত আসে? সাকিব উত্তর দিছে 1.154। হ্যাঁ এরকমই আসার কথা, দেখে ফেলি আমি একবার। তাও 4/3 1.154। ভেরি গুড, ভেরি গুড। উত্তর হবে 1.154। একক কি? এটার নাম কি? কে এর নাম কি? চক্রগতির ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি? মিটার, তাহলে এটার একক কি হবে? মিটার। তাহলে তুমি পেয়ে গেলা পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ভ্যালুটা হচ্ছে 4, পিকিউ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কত? 1.154। বুঝতে পারছো আশা করি এই পর্যন্ত সবাই? তো যদি এই পর্যন্ত বুঝে যাও, পিকিউ অক্ষের সাপেক্ষে আমরা বের করে ফেললাম। এখন আমরা কি করব বলো তো? এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। তাহলে চলো আমরা এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি। তাহলে এখন আমরা বের করব এবি অক্ষের সাপেক্ষে। তো তোমার কিন্তু আমি অলরেডি শিখাই ফেলছি যে এবিটা দেখো এটা প্রান্তবিন্দু। তাহলে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল মনে আছে? জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলা সরু সুষম দণ্ডের বেলায় প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলাটা ছিল 1/3। এখানে জাস্ট কি বসাই দিবা? 1/3 বসাই দিবা। তুমি যদি ভুলেও যাও তুমি ক্যালকুলেট করে এটা নিয়ে আসতে পারবা, সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি সরু সুষম দণ্ডের বেলায় সূত্র হিসেবে মনে রাখতে পারো, ভর কেন্দ্রগামী হলে 1/12 ml², প্রান্তবিন্দুগামী হলে 12 এর জায়গায় জাস্ট 3 বসাই দিবা, 1/3 ml²। তো তুমি এখানে এখন পাবা কত? 3। তো 3 কাটা চলে যাবে, 4² হবে তখন কত? 16। তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমার হবে, তুমি ক্যালকুলেশন করে দেখো, 1/3 ml², 1/3 বসাইছো, m এর জায়গায় 3 বসাইছো, l এর জায়গায় দৈর্ঘ্য বসাইছো 4, তুমি ক্যালকুলেশন করে পাবা হচ্ছে 16 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? চলো বের করি। তো এখানে এবি অক্ষের সাপেক্ষে যখন চক্রগতির ব্যাসার্ধ বের করব তখন জড়তার ভ্রামক হবে এবি অক্ষের সাপেক্ষে। তখন এখানে আমরা লিখবো I AB।
তো আই এবি, আই এবির মান কত পাইছি আমরা 16, তো এখানে বসাই দেব 4 এর জায়গায় 16, তাহলে 16/3 ক্যালকুলেশন করলে কত আসে বলো? 16 মানে হচ্ছে 4, 4/3 √3 ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার এরকম 2.3 মিটার। তাহলে তুমি পেয়ে গেলা এবি অক্ষের সাপেক্ষে তোমার চক্রগতির ব্যাসার্ধটা কত? 2.3 মিটার। বুঝতে পারছো? সো এগুলা কিন্তু মানে এখন তোমার কাছে খুব সহজ মনে হইতেছে, কিন্তু তুমি এই ক্লাসটা করার আগে এইসব জিনিসপাতি তোমার কাছে অনেক কঠিন মনে হওয়ার কথা, কঠিন মনে হইতো। ম্যাক্সিমাম মানুষ যদি এই টপিকটা বাদ দেয় ইন্টারে পোলাপান, বুঝছো, যে এইগুলো কঠিন, এগুলো পারুম না, এতগুলা মুখস্থ করতে হবে না, এতগুলো মুখস্থ করতে হয় না রে বোকা। অল্প কয়টা মুখস্থ করবা, যে কয়টা শিখাইছি আজকের ক্লাসে, শুধুমাত্র আজকের ক্লাসে যেগুলো পড়াবো এইগুলোও যদি তুমি পড়ো, এখান থেকে একটা সৃজনশীল মার্কস তুমি পাবা। ঠিক আছে? সো খুব ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং প্রশ্নগুলো সলিউশন শিখতে হবে। তো আমরা শিখে ফেললাম এই সুষম দণ্ডটিকে এ বি ও পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরাইলে আমরা দেখলাম জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কেমন হয়, দুইটার বেলায় কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন গেল। এখন চলো আমরা 2 নাম্বার আরেকটা প্রশ্ন করি। 2 নাম্বার প্রশ্ন যেটা তোমারে দিবে, মানে এটা তো গ টাইপের প্রশ্নতে আসবে, তোমাকে ঘ নাম্বারের কিছু প্রশ্ন তোমাকে দিতে পারে। তো ঘ নাম্বারে তোমাকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে দণ্ডটিকে, এরকম বলতে পারে যে দণ্ডটিকে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরকম জানতে চাইতে পারে দণ্ডটিকে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো দেখো, একটা বস্তুকে যখন আমরা ঘোরাবো, তাহলে ঘোরাইলে এখানে যে বলটা প্রয়োগ করা লাগে আমরা জানি, রৈখিক গতিতে যেটা বল কৌণিক গতিতে সেটা কিসের কাজ করে? রৈখিক গতিতে যেটা বল এফ, কৌণিক গতিতে সেটা হয়ে যায় টর্ক টাউ। রৈখিক গতিতে যেটা বল এফ, কৌণিক গতিতে সেটা কি হয়ে যায়? টর্ক টাউ। তেমনি এই যে ফর্মুলা আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, তাহলে কৌণিক গতিতে এফটা কি হয়ে যাবে? টর্ক টাউ হয়ে যাবে। আর রৈখিক গতিতে ভর, কৌণিক গতিতে কি হয়ে যাবে? জড়তার ভ্রামক। রৈখিক গতিতে রৈখিক ত্বরণ এ, কৌণিক গতিতে কৌণিক ত্বরণ হয়ে যাবে আলফা। তার মানে এফ ইজিক্যাল টু এম এ, এটার মতো আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে টাউ ইজিক্যাল টু আই আলফা। এটা কখন? কৌণিক গতি সূত্রের বেলায় কোন একটা বস্তুকে তুমি যখন ঘোরাবা তাকে কি পরিমাণ টর্ক প্রযুক্ত করতে হবে সেটা তুমি ফর্মুলা দিয়ে বের করতে ফেলতে পারবা। তারপরে টর্ক টাউ ইজিক্যাল টু আই আলফা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, আমাদেরকে প্রশ্ন করছে এটা যে বস্তুটিকে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ। তাহলে আমরা দুইটা অক্ষ দেখতে পাচ্ছি এখানে, একটা পি কিউ, একটা হচ্ছে এবি। তাহলে আমরা এই মাত্র বের করলাম যে আই পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মানটা আমরা পাইছিলাম 4 কেজি মিটার স্কয়ার, আর এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এর ভ্যালুটা আমরা পাইছিলাম একটু আগেই আমরা দেখছি 16 কেজি মিটার স্কয়ার, তাই না? তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পি কিউ অক্ষের সাপেক্ষে যখন ঘোরাবো, টাউ পি কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি আই পি কিউ আলফা। হ্যাঁ, তো ধরো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো একই পরিমাণ কৌণিক ত্বরণ আমরা যদি দেই টাউ এবি অক্ষের সাপেক্ষে যখন বস্তুকে ঘোরাবো তখন কি পরিমাণ টর্ক লাগবে সেটা যদি আমরা বের করি, তাহলে টাউ এবি ইজিক্যাল টু আই এবি আলফা। তো আমরা একই পরিমাণ কৌণিক ত্বরণ প্রয়োগ করতে দেখবো যে কোনটার বেলায় টর্ক বেশি লাগবে। তাহলে টাউ পি কিউ বেশি নাকি টাউ এবি বেশি? তো এটাকে ধরো আমরা দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা এক কাজ করি, 1/2 করি। তাহলে 1/2 হতে দেখি আমরা কি পাই। তাহলে 1/2 হতে আমরা পাই টাউ পি কিউ ডিভাইডেড বাই টাউ এবি ইজ ইকুয়াল টু আই পি কিউ আলফা ডিভাইডেড বাই আই এবি আলফা। তো আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে। আমরা আই পি কিউর ভ্যালু পাইছি হচ্ছে 4, আই এবির ভ্যালু পাইছি হচ্ছে 16, তাহলে আমরা পাবো আসলে 1/4। তাহলে টাউ পি কিউ ডিভাইডেড বাই টাউ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4।
তার মানে এখান থেকে এরকম লেখা যায়, এই যে টাউ পি কিউ বাই টাউ এ বি ইজ ইকুয়াল টু 1/4। তাহলে কোনটা বড় বলো তো এখান থেকে? টাউ এ বি ইজ গ্রেটার দেন টাউ পি কিউ। হ্যাঁ, কেন টাউ এ বি বড়? তুলনা করেও তুমি দেখতে পারো, এটা যদি 1 ভাগ হয় এটা হয় 4 ভাগ, অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, দেখো টাউ এ বির সাথে 1 গুণ হয়ে যত হয়, টাউ পি কিউর সাথে 4 গুণ হয়ে তার সমান হয়। তার মানে টাউ পি কিউটা ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাউ এ বির মানটা বড়। তাহলে যেহেতু টাউ এ বির মানটা বড়, এর মানে কি? এর মানে হচ্ছে এ বি অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরাইতে বেশি টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে তোমাকে বেশি বল দেওয়া লাগবে। বেশি টর্ক মানে কি? বেশি বল। তাহলে বেশি বল যদি দেওয়া লাগে তাহলে কাজটা সহজ নাকি কঠিন? উত্তর হচ্ছে কঠিন। তার মানে এ বি অক্ষের সাপেক্ষে ঘোরানোটা কঠিন হবে। সহজ হবে কোন অক্ষের সাপেক্ষে? পি কিউ অক্ষের সাপেক্ষে। তাহলে যেহেতু পি কিউ অক্ষের সাপেক্ষে টর্কের মান কম, তাহলে এখানে কম বল প্রয়োগ করা লাগবে এবং পি কিউ অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো সহজ হবে। এটা হচ্ছে তুমি এই পর্যন্ত ক্যালকুলেশন করার পরে তুমি সিদ্ধান্তের মধ্যে লিখে দিবা যে পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। বুঝতে পারছো? বলো এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? এটা আসবে তোমার হচ্ছে ঘ নাম্বারে। হ্যাঁ, ঘ নাম্বারে এই ধরনের প্রবলেম আসতে দেখা যাবে। বুঝছি সবাই? বলো বুঝছে কিনা? আশা করি বুঝতে পারছো। সো 2 নাম্বার গেল। এরপর আমরা দেখব 3 নাম্বার প্রবলেম, যে আরো কি টাইপের প্রবলেম আসতে পারে। এটা কিন্তু এই দুইটা প্রবলেম কিন্তু আমরা দেখছি শুধুমাত্র এই ষোড়শ সমদণ্ডের জন্য, চাকরির জন্য দেখা কিন্তু বাকি আছে। এটার জন্য আরো একটা প্রবলেম আমরা দেখব, মানে সমান্তরাল লক্ষ্য উপপাদ্য কাজে লাগে তোমাকে কি ধরনের প্রশ্ন দিতে পারে। আচ্ছা, তো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। বললাম যে এ বি এর সমান্তরাল, এ বি যে অক্ষরটা আছে, এ বি এর সমান্তরাল এবং এ বি হতে 1 মিটার দূরে ডানে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কত? সংক্ষেপে লিখে ফেলি। এ বি এর সমান্তরাল, মানে এই যে এ বি আছে, এ বি এর সমান্তরাল মানে এরকম একটা অক্ষ, এ বি হতে 1 মিটার দূরে। তাহলে এ বি হতে 1 মিটার দূরে, এই জায়গাটুকু ধরা যাক 1 মিটার। এ বি এর সমান্তরাল, এ বি হতে 1 মিটার দূরে এরকম একটা অক্ষ, এরকম কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কত সেটা আমাদের বের করতে হবে। তো এই নতুন অক্ষরটার ধরো আমরা নাম দিয়ে দিলাম সিডি। সাপোজ নতুন অক্ষের নাম দিয়ে দিলাম আমরা সিডি। তো আমাদের বের করতে হবে এই সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তো সিডি অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক আমাদের বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, আমরা এখন সমান্তরাল লক্ষ্য উপপাদ্য ছাড়া তো উপায় নাই, কারণ ভরকেন্দ্রগামী অক্ষ হচ্ছে পি কিউ, প্রান্তবিন্দুগামী অক্ষ হচ্ছে এ বি, আর সিডি যে নতুন অক্ষরটা আমরা প্রশ্নে বলে দিছে যে এ বি এর সমান্তরাল এবং এ বি হতে 1 মিটার দূরে, এই যে নতুন অক্ষ, এটা ভরকেন্দ্রগামীও না, এটা প্রান্তবিন্দুগামীও না। তাহলে এরকম কন্ডিশন থাকলে আমরা কি করব বলো? সমান্তরাল লক্ষ্য উপপাদ্য প্রয়োগ করব। তাহলে আমরা লিখি সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে সমান্তরাল লক্ষ্য উপপাদ্য প্রয়োগ করলে আমরা কি পাই? চলো দেখি। আমরা পাবো, দেখো এই জায়গাটুকু কত সেটা কিন্তু আমাদের ব্যাপার না, আমাদের দরকার হচ্ছে ভরকেন্দ্র থেকে কতটুকু দূরে আছে। দেখো এই টোটালটুকু 2 মিটার, এইটুকু 1 মিটার হলে এইটুকু কত? 1 মিটার। আর ভরকেন্দ্র থেকে যতটুকু দূরে থাকে এটাকে আসলে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? তার মানে এইচ এর ভ্যালুটা আসলে এখানে 1 মিটার। তো সমান্তরাল লক্ষ্য উপপাদ্য আমাদের কি বলে? নতুন যে অক্ষ সেটা আইসিডি, আইসিডি ইজ ইকুয়াল টু হবে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। তো আইজির ভ্যালু কত? আইজি মানে এখানে আসলে আইপি কিউ, তো তুমি বোঝার সুবিধার্থে লিখতে পারো আইপি কিউ মানে পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আমরা কিন্তু বের করছি একদম শুরুতে 1 নম্বর প্রশ্নটাতেই। পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল হচ্ছে 4 প্লাস এম, এই বস্তুটার ভর কত? 3 কেজি।
3 ইন্টু এইচ। এইচ হচ্ছে ভরকেন্দ্র থেকে নতুন যে অক্ষের জড়তার ভ্রামক তুমি বের করতেছো, ভরকেন্দ্র থেকে ওই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 1 মিটার। তাহলে 1 স্কোয়ার। তাহলে তুমি পাচ্ছ 4 + 3 মানে তুমি পাচ্ছ 7 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমার এই এবি অক্ষের সমান্তরাল, এবি হতে 1 মিটার দূরে ডানে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। নতুন অক্ষরটার নাম দিছি আমরা সিডি। সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাইছি আমরা 7। এটা কিসের মাধ্যমে পাইছি? সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার জড়তার ভ্রামক যদি এমন হয়, চক্রগতির ব্যাসার্ধটা কেমন হবে আমরা বের করে ফেলতে পারবো। আইসিডি পাইছি 7, তাহলে চক্রগতির ব্যাসার্ধ আই ইজিক্যাল টু আমরা কি লিখতে পারবো? এম কে স্কোয়ার। তাহলে সিডি অক্ষের জড়তার ভ্রামক, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি সিডি অক্ষের সাপেক্ষে পাবো। তাহলে এখান থেকে কে স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারবো আই সিডি, মানে সিডি অক্ষের জড়তার ভ্রামক ডিভাইডেড বাই এম। তাহলে কে হবে কি √। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। আইসিডি একটু আগে আমরা ক্যালকুলেশন করে পাইছি 7, ভর এই বস্তুর ভর 3 কেজি, তো √7/3। তো তুমি ক্যালকুলেটর চাপলে জড়তার ভ্রামকের চক্রগতির ব্যাসার্ধের মানটাও কি এখান থেকে এখন পেয়ে যাবা। তো এখন তুমি ক্যালকুলেটর চাপো, দেখো এখান থেকে তুমি এখন জড়তার ভ্রামকের এই চক্রগতির ব্যাসার্ধের মানটাও পেয়ে যাচ্ছ। দেখবা যে চক্রগতির ব্যাসার্ধের মান আসবে হচ্ছে তোমার 1.52। এটার যদি তুমি ক্যালকুলেশন করো আসবে হচ্ছে 1.52। এটা হচ্ছে তোমার উত্তর। বুঝতে পারছো এই পর্যন্ত 3 নাম্বারটা? তুমি টেস্ট পেপার ঘাটলে দেখবা যে সরু সুষমদণ্ড থেকে এই 3 টাইপের প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসে নাই। আর কোনো প্রশ্ন আসা পসিবল না। যেভাবেই আসুক তুমি এখন পারবা। ভরকেন্দ্র দিয়ে আসলে পারবা, প্রান্তবিন্দু দিয়ে আসলে পারবা, ভরকেন্দ্রও না প্রান্তবিন্দুও না, এমন কোনো অক্ষের সাপেক্ষে দিলেও তুমি পারবা। কিসের মাধ্যমে? সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, তো সরু সুষমদণ্ডের জন্য আমরা একদম অস্থিরভাবে ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা দেখব চাকতির বেলায় কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো এখন আমরা 4 নাম্বার প্রশ্ন সলভ করব, চাকতির বেলায় কিভাবে আসতে পারে। সরু সুষমদণ্ড দিয়ে আসলে আমাদের আর কোনো কাজ নাই, আমরা চাইলে এটাকে মুছেও ফেলতে পারি। আমরা মুছে ফেলি, তাহলে জায়গা একটু বেশি পাবো। ওকে, তো চাকতিরটা গেল, সরি দণ্ডেরটা গেল। এখন আমরা চাকতির জন্য কিছু ক্যালকুলেশনস করব। তো চাকতির বেলায় 2টা প্রশ্ন আমরা সলভ করি। একটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। ধরো বললাম চাকতির বেলায় PQ ও AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো এবং এর ঘূর্ণন গতিশক্তিও নির্ণয় করো। আচ্ছা, তা আমরা দেখি, বের করি। বললাম যে PQ ও AB অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। আরো এড করে দেই, কারণ আলাদা আলাদা প্রশ্ন না করে একটার ভিতরে অনেকগুলো করে দেই। আরো বললাম যে PQ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিশক্তিও নির্ণয় করো। ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, বুঝলে খুব সহজ। হ্যাঁ, তো প্রথমত এটা একটা বৃত্তাকার চাকতি, এর PQ অক্ষটা কি ভরকেন্দ্রগামী নিশ্চয়ই। তো ভরকেন্দ্রগামী যদি হয় তাহলে IPQ সমান, একটু আগে তোমাদের শিখাইছি যে চাকতির বেলায় ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলা কি? 1/2 mr², তাই না? তো তাহলে দেখো এটার বেলায় তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও। হাফ এম এর মান হচ্ছে কত? 2 কেজি। আর এর মান হচ্ছে, দেখো ব্যাসার্ধটা 20 সেন্টিমিটার, তার মানে মিটারে কত? 0.2 স্কয়ার করো। ক্যালকুলেটর চাপো, IPQ এর মান এখানে চলে আসবে। তো IPQ এর মানটা কত আসে আমাকে বলো কেউ একজন। আসবে হচ্ছে 0.04। তো এখানে আসবে 0.04 কেজি মিটার স্কয়ার। তো এটা হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তাহলে চক্রগতির ব্যাসার্ধ তুমি জানো এরকম, তাহলে তুমি এখান থেকে পাবা ইজিক্যাল টু √, কে যদি দাও তাহলে √, হয়ে যাবে IPQ/m। এখন জাস্ট ভ্যালুগুলো বসাও। IPQ এর ভ্যালু পাচ্ছ 0.04, m এর মান, ভরটুকু কত পেয়ে যাচ্ছ? এই বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, তো ডিভাইডেড বাই 2। তো এখান থেকে তুমি এটারও একটা ভ্যালু পাবা। কত আসে? আসবে হচ্ছে তোমার 0.14 মিটার।
0.14 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার PQ অক্ষের সাপেক্ষে তুমি বের করলা চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক বের করলা 0.04 এবং PQ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করলা 0.14 মিটার। ঠিক আছে? আচ্ছা, তো এখন PQ অক্ষের পরে AB অক্ষের সাপেক্ষে, তো AB অক্ষটা কোনটা? এটা। তো ধরো AB অক্ষের সাপেক্ষে ফর্মুলাটা কি তোমার মনে নাই, মনে থাকারও দরকার নাই। তো তোমাকে এই AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এখন বের করতে হবে। তাহলে তুমি এই AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবা, সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে ফেলো। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে তুমি কি লিখতে পারবা? IG প্লাস MH স্কোয়ার। তা IG মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এখানে ভরকেন্দ্রগামী অক্ষটা হচ্ছে PQ, তাহলে তুমি লিখতে পারো আসলে এখানে IPQ। IPQ এর মান তুমি একটু আগে পাইছিলা 0.04 প্লাস M, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাহলে 2 ইন্টু H। H হচ্ছে ভরকেন্দ্রগামী যে অক্ষটা, সেইখান থেকে তোমার নতুন যে অক্ষটা সেই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, এটা যদি বৃত্তাকার চাকতে হয়, এই বৃত্তাকার চাকতে ব্যাসার্ধ যদি হয় 20 সেন্টিমিটার, তাহলে ডাইনে ব্যাসার্ধ 20, বামেও কত? 20ই না? তাহলে এখানে H এর ভ্যালুটা আসলে কত? 20 সেন্টিমিটার। সো তুমি H এর জায়গায় লিখতে পারো 0.2, 20 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.2 স্কয়ার। ক্যালকুলেটর চাপলে তুমি এখান থেকে IAB এর ভ্যালুটা পেয়ে যাবা। তো তুমি IAB এর ভ্যালু পাবা হচ্ছে 0.12, নাকি এরকম? হ্যাঁ, এরকমই পাবা 0.12। ক্যালকুলেশন করে দেখো কত পাও, খুব সম্ভবত 0.12 কেজি মিটার স্কোয়ার এরকম আসার কথা। আমি একটু করেই ফেলি, এটা ডাউট লাগতেছে। 0.04 প্লাস 2 ইন্টু 0.2 স্কোয়ার করে দাও, তুমি পাবা হ্যাঁ 0.12 আসে। তো তুমি পেয়ে গেলা AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে গেলা। তাহলে AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি বের করতে পারবা না? বের করতে নিশ্চয়ই পারবা। তাহলে AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হবে, তো তুমি এখন ক্যালকুলেশন করবা IAB এর ভ্যালু পাইছো 0.12, এখানে বসাই দিবা 0.12। আর নিচে বস্তুর ভর 2 কেজি, 2 কেজি দিয়ে ভাগ করলে তুমি এখানে এখন ভ্যালুটা আসবে AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের ভ্যালু আসবে হচ্ছে তোমার 0.245 মিটার। 0.245 মিটার। এটা হচ্ছে তোমার এই পর্যন্ত উত্তর, এই পর্যন্ত করলা। আরো একটা অংশ এটার সাথে অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে PQ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিশক্তি কত। দেখো, আমরা জানি রৈখিক গতিশক্তি EK ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার। তো আমরা জানি যে কৌণিক গতিশক্তি EK সমান কি হবে? হাফ হাফের মতো থাকলো m। কৌণিক রৈখিক বেগে যেটা ভর, কৌণিক বেগে সেটা কি? জড়তার ভ্রামক I। রৈখিক বেগে যেটা বেগ v, কৌণিক বেগে সেটা কি? ওমেগা। তার মানে কৌণিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে কৌণিক গতিশক্তি EK ইজ ইকুয়াল টু হাফ I ওমেগা স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে PQ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিশক্তিটা কত। তো PQ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিশক্তি যখন বের করব, তখন ঘূর্ণন গতিশক্তি কে সমান হাফ I ওমেগা স্কয়ার। তাহলে আইটা হবে কোন অক্ষের সাপেক্ষে বলো তো? অবশ্যই PQ অক্ষের সাপেক্ষে। তো আমাদের লাগবে I হাফ IPQ। IPQ মানে কি? PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা আমরা এখানে একটু আগে বের করছিলাম। PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের আসছিল 0.04, আমরা বসাই দিব 0.04 ইন্টু ওমেগা। ওমেগার ভ্যালু দেখো এখানে দেওয়া আছে যে PQ অক্ষের সাপেক্ষে যখন বস্তুটাকে ঘোরায়, বস্তুর বেগ থাকে, কৌণিক বেগ থাকে 20 rpm। 20 rpm মানে 1 মিনিটে 20 বার ঘোরে। 20 rpm এর পূর্ণরূপ কি জানো? rpm এর পূর্ণরূপ রিভলিউশন পার মিনিট। রিভলিউশন পার মিনিট, রিভলিউশন মানে ঘূর্ণন, পার মিনিট মানে প্রতি মিনিটে। তাহলে 1 rpm সমান লেখা যায় আসলে 2π/60। 2π/60 কিভাবে? দেখো, একবার যদি ঘুরে একটা বস্তু যদি একবার ঘুরে, আমরা জানি সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার পরিধি সমান। তাহলে তুমি যদি রৈখিকভাবে হিসাব করো, তুমি বলবো একটা বস্তু একবার ঘুরলে অতিক্রম করে 2πr দূরত্ব। কিন্তু কৌণিক গতিশক্তি যখন তুমি হিসাব করবা, কৌণিকভাবে একটা বস্তু যখন ঘুরে, কতটুকু ঘুরে, ওর কৌণিক সরণটা কত? কৌণিক সরণটা কিন্তু থিটা, মানে কত ডিগ্রি সে ঘুরে। তাহলে একবার যখন ঘুরে, সে আসলে 360 ডিগ্রি ঘুরে, মানে 2π ঘুরে। তাহলে একবার ঘুরলে সে ঘুরে 2π, মানে একবার ঘূর্ণনে তার কৌণিক সরণ কতটুকু হয়? 2π। তাহলে 1 rpm মানে রিভলিউশন, তো একবার ঘূর্ণনে তোমার যায় কতটুকু দূরত্ব? 2π দূরত্ব। আর
এম মানে আছে মিনিট, প্রতি মিনিটে, তাহলে সেকেন্ডে কত, সেকেন্ডে দেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে আমরা যে ব্যাগটা পাবো এটা পাবো রেডিয়ান পার সেকেন্ডে ব্যাগ। তাহলে 1 আরপিএম ইজ ইকুয়াল টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ফর্মুলা হিসেবে তুমি মনে রাখতে পারো, কারণ আরপিএম কিন্তু এসআই একক না, এই যে কৌণিক বেগ ওমেগা এটার এসআই একক হচ্ছে এটা রেডিয়ান পার সেকেন্ড। সেটাতে তুমি নিবা কেমনে, 1 আরপিএম সমান হচ্ছে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, তোমার আছে 20 আরপিএম, তো 20 আরপিএম ইজ ইকুয়াল টু 2π/60 ইন্টু 20 রেডিয়ান পার সেকেন্ড। তো তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো 2π/3 পাবা আর কি। তো তোমার 2π/3 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার কৌণিক কি বলা যায়, কৌণিক বেগ। এই ভ্যালুটা তুমি এখানে নিয়ে বসাই দিবা, তো তুমি বসাই দিবা এখানে কত, 2π/3। এখানে কিন্তু এই পায়ের ভ্যালুটা কিন্তু 3.1416, তুমি এসে এককে বসাইছো ভ্যালুগুলো, তো এইখানে স্কোয়ার আছে ওমেগার উপর, স্কোয়ার করে দিবা, ক্যালকুলেটর চাপবা, তুমি কৌণিক গতিশক্তি পেয়ে যাবা। তুমি কৌণিক গতিশক্তি পাবে হচ্ছে কত পাবে আমি বলে দেই, সেটা আসবে এরকম 0.087 জুল, তুমি পাবা 0.087 জুল। বুঝছো আশা করি এই পর্যন্ত। তো বেসিক্যালি একটা প্রশ্নের ভিতরে না অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করতেছি আর কি, মানে দেখাইতেছি এখানে 4টা, আরেকটা করাবো 5টা, কিন্তু এই 5টার ভেতর আসলে 20টা প্রশ্ন আসে। কিন্তু আমি যদি তোমাদের বলি যে আজকে ক্লাসে 20টা প্রশ্ন সলভ করাবো, তোমরা শুরুতেই ক্লাস থেকে ভাগতা, আল্লাহ এত অঙ্ক কেমনে করবো, তাই না? তো এটা হচ্ছে বুদ্ধি মূলা ঝোলানো আর কি, মূলা ঝোলানোর মতো বুদ্ধি। মানে একটা গাধারে কিভাবে সামনে আগায় নিয়ে যাওয়া যায় জানো? আমি বলতেছি না তোমরা গাধারে সামনে আগাইতে হলে, গাধার সামনে যদি তুমি একটা মূলা ধরো, তাহলে গাধাটা কি করে, একটু সামনে আগায়, তো তুমি মূলাটা আরেকটু সামনে নিলে গাধাটা আরেকটু সামনে আগাবে, মূলা আরেকটু সামনে নেবে, গাধা আরেকটু সামনে আগাবে। এইভাবে হচ্ছে গাধার আগায় নিয়ে যাওয়া যায়। আর তোমাদের কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় সেটাও আমি জানি, কিভাবে পড়াশোনা আদায় করতে হয় সেটাও আমি জানি। যারা হচ্ছে আমার প্রিভিয়াস কোর্সগুলো করছে বা রিভিশন বেচে যারা ভর্তি হবে, রিভিশন প্লাস প্রি অ্যাডমিশন বেচ, ও ভালো কথা, নেক্সট ক্লাস কিন্তু হবে এডমিশনের ক্লাস, ওই ক্লাসটাও করো, বুঝতে পারবা কোর্সটা কেমন। তো এই কোর্সে যারা ভর্তি হবে ওরা বুঝতে পারবে যে পড়া কিভাবে আদায় করে নেই আমি। আচ্ছা, তো এই পর্যন্ত হোপফুলি সবাই বুঝছো। এখন আমরা এই টপিকের উপর লাস্ট প্রবলেমটা আমরা সলভ করব। এই টপিকের উপর লাস্ট প্রবলেমটা আমরা সলভ করব। আর কিভাবে প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখব, সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো লাস্ট প্রশ্নটা আমি করি এইরকম যে পিকিউ মুছে গেছে কেন, 20 আরপিএম ছিল। আচ্ছা, তো বললাম যে পিকিউ অক্ষের সাপেক্ষে চাকতিটিকে স্থির অবস্থান থেকে প্রতি মিনিটে 20 আরপিএম বেগ দিতে কি পরিমাণ টর্ক প্রয়োজন, আর আরেকটা বললাম যে এটা প্রান্তীয় অংশের কোনো বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ, তারপরে কেন্দ্রমুখী ত্বরণ, তারপরে লব্ধি ত্বরণ কত। এই লাস্টে যে জিনিসগুলো অ্যাড করলাম না, এটা গতিবিদ্যা চ্যাপ্টারের শেষ দিকে দেখবা এই টপিকগুলো আছে, কেন্দ্রমুখী ত্বরণ, লব্ধি ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, এই ব্যাপারগুলো তোমার বোঝাই দেবো এই জায়গাটুকুতে।
আচ্ছা, তো একটু একটু করে আমরা সলভ করি। প্রথমে যেটা আমাদের বলা আছে সেটা হচ্ছে পিকিউ অক্ষের সাপেক্ষে চাকতিটিকে স্থির অবস্থান থেকে প্রতি মিনিটে 20 আরপিএম বেগ দিতে কি পরিমাণ টর্ক প্রয়োজন হয়েছে। তাহলে দেখো এটার সলিউশন যদি আমরা যাই, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি আই আলফা, কোন অক্ষের সাপেক্ষে? পিকিউ অক্ষের সাপেক্ষে, তাহলে আই হবে আই পিকিউ। এখন দেখো আমরা আই পিকিউর ভ্যালুটা জানি, কিন্তু কৌণিক ত্বরণের মানটা কত জানি না। কিন্তু আমাদের ডাটাগুলো দেখো দেওয়া আছে, বলে দিছে স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান থেকে মানে আসলে কি? আদি কৌণিক বেগ ওমেগা নট ইজ ইকুয়াল টু আসলে 0 রেডিয়ান পার সেকেন্ড, এটা আমরা জানি। আর বলছে প্রতি মিনিটে, তার মানে টাইমটা আমরা জানি, প্রতি মিনিট মানে 1 মিনিটে 60 সেকেন্ড। তো 20 আরপিএম বেগ দিতে হবে, তার মানে শেষ বেগ ওমেগা সমান কি হবে? 20 আরপিএম। তো আরপিএমটারে কিন্তু এই এককে নেওয়া লাগবে। আমরা কিভাবে যেন নেই? 20 ইন্টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। আমরা জানি 1 আরপিএম সমান হচ্ছে 2π/60, তাহলে 20 আরপিএম মানে 20 ইন্টু 2π/60। সো এখান থেকে আমরা ফাইনালি যেটা পাই 2π/3 রেডিয়ান পার সেকেন্ড। তো এই তিনটা জিনিস আমাদের জানা আছে। তো এই তিনটা জিনিস জানলে আমরা এখান থেকে আলফাটা কেমনে বের করতে পারি। দেখো রৈখিক বেগে এরকম একটা ফর্মুলা আছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আছে কিনা? তাহলে রৈখিক বেগে যেটা ভি শেষ বেগ, কৌণিক শেষ বেগ কি? ওমেগা। রৈখিক বেগে যেটা ইউ মানে আদিবেগ, কিছু কিছু জায়গায় সেটা ভি নটও বলে, সেটা কৌণিক বেগ। কৌণিক আদিবেগ কত? ওমেগা, ওমেগা নট। কৌণিক শেষ বেগ হচ্ছে ওমেগা, কৌণিক আদিবেগ হচ্ছে ওমেগা নট প্লাস এ। রৈখিক বেগে যেটা ত্বরণ এ, কৌণিক বেগে সেটা কি? কৌণিক ত্বরণ আলফা টি। মানে রৈখিক বেগের এই ফর্মুলাটার মতো কৌণিক বেগের এরকম একটা ফর্মুলা আমরা জানি। তো যদি তুমি এই ফর্মুলাটা জানো, এটা এবার মুছে দাও, তাহলে এখান থেকে দেখো তুমি লিখতে পারো ওমেগা মাইনাস ওমেগা নট ইজ ইকুয়াল টু আলফা টি। তাহলে তুমি লিখতে পারো আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, লেখা যায়। এখন তুমি ভ্যালুগুলো দেখো, এই প্রত্যেকটা ভ্যালু তুমি জানো। ওমেগা সমান তুমি জানতেছো এটা, তাহলে বসাই দিলা 2π/3 মাইনাস ওমেগা নট হচ্ছে 0 0, টি এর ভ্যালুটা হচ্ছে 60, এখানে আমরা পাবো 60। তো আলফার একটা ভ্যালু ক্যালকুলেটর চাপলে তুমি এখান থেকে পেয়ে যাবা। তো আলফার ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেটর চাপো আসবে হচ্ছে এরকম 0.0348। কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আলফার ভ্যালু। হ্যাঁ, তো আলফার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আলফার ভ্যালু যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার পিকিউ অক্ষের সাপেক্ষে ঘোরাইতে কি পরিমাণ টর্ক প্রয়োজন তুমি এখান থেকে এখন পেয়ে যাবা। আই পিকিউ মানে জড়তার ভ্রামক পিকিউ অক্ষের সাপেক্ষে আমরা আগের প্রশ্নটাতে বের করছিলাম, পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান ছিল 0.04, আর আলফার ভ্যালু আমরা ক্যালকুলেশন করে মাত্র পাইলাম 0.0348। তাহলে তুমি যদি ক্যালকুলেটর চাপো এটারে, তাহলে তুমি পাবা টর্কের মানটা আসবে হচ্ছে 1.39 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.39 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর টর্কের একক হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। টর্কের একক কি? নিউটন মিটার। তো এই হচ্ছে আমাদের প্রথম অংশটুকু, যে কি পরিমাণ টর্ক প্রয়োজন সেটা আমরা বের করলাম। এর পরেরটা দেখো, যে প্রান্তীয় অংশের কোনো বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, লব্ধি ত্বরণ এগুলো বের করতে হবে। তো এইটা পারার জন্য তোমাকে একটু নিউ একটা কনসেপ্ট জানতে হবে, তো সেটাও আমি একটু বোঝানোর চেষ্টা করি, চলো সেটাও আমি তোমাদের একটু বোঝাই দেই চেষ্টা করি, চলো। তো মানে একটা বস্তু যখন কৌণিক মানে বৃত্তাকার পথে ঘুরে, এইভাবে কৌণিক পথে যখন ঘুরে, তখন আমরা জানি বস্তুটা ধরো এখান থেকে রওনা দিল, তো 1 সেকেন্ড পরে সে হয়তো এখানে, তারপর হয়তো এখানে, তারপর হয়তো এখানে, তারপর হয়তো এখানে, তাই না? তার মানে ওর কিন্তু আসলে সময়ের সাথে সাথে ওর তো অবস্থানে চেঞ্জ হয়ে যাবে, এই পথে শুধু সে ঘুরতে থাকে। তো কোনো এক সময় ধরো বস্তুটা এইখানে আছে, তাহলে এখানে যখন আছে, তাহলে এর যে গতিপথ, গতিপথের সাথে আমরা যদি একটা স্পর্শক আঁকি, তাহলে স্পর্শক বরাবর এর একটা ত্বরণ থাকবে না? থাকবে, সেই ত্বরণটাকে বলে স্পর্শকীয় ত্বরণ। তো এই স্পর্শকীয় ত্বরণ এ টি দ্বারা সাধারণত আমরা প্রকাশ করি, স্পর্শকীয় ত্বরণের নাম হয় এ টি। আবার বস্তু যদি এইভাবে বৃত্তাকার পথে ঘুরে, আমরা জানি যে ওর একটা কেন্দ্রমুখী বল আসলে লাগেই, কেন্দ্রমুখী বল লাগে। তো কেন্দ্রমুখী বলকে সাধারণত এফসি দিয়ে প্রকাশ করা হয়। তো কেন্দ্রমুখী বল এফসি সমান আমরা আবার জানি, প্রাথমিকভাবে এটা জানো সম্ভবত mv²/r। আবার ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটাও জানো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তাহলে ভি এর জায়গায় তুমি যদি ওমেগা আর বসাই দাও,
এম ভি স্কোয়ারের জায়গায় বসাই দাও ওমেগা আর, তাহলে আসবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে একটা আর, আর আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো এম ওমেগা স্কোয়ার আর। তার মানে কেন্দ্রমুখী বল, তুমি কেন্দ্রমুখী বল যদি রৈখিক বেগ দিয়ে বের করো এটা হবে এম ভি স্কোয়ার বাই আর, আর যদি তুমি কেন্দ্রমুখী কৌণিক বেগ দিয়ে বের করো কেন্দ্রমুখী বল এফসি সমান হবে এম ওমেগা স্কোয়ার আর। বুঝছো আশা করি। তার মানে কেন্দ্রমুখী বল এফসি সমান আমরা লিখতে পারতেছি এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এইদিকে যদি একটা কেন্দ্রমুখী বল থাকে, দেখো এই বল এফ রে ভাঙে আবার আমরা এম এও লিখতে পারি। তাহলে এটা যেহেতু কেন্দ্রমুখী বল, তাহলে ত্বরণটা কি হবে? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এম এসি, এটা এখান থেকে আমরা পাই। এখন উভয় পক্ষ থেকে এম এম যদি কাইটা ফেলি তাহলে আমরা পেয়ে যাই এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। তার মানে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এই কেন্দ্রমুখী বল যেমন থাকবে এইদিকে কি আমরা এরকম একটা ত্বরণও পাবো, সেই ত্বরণটাকে আমরা নাম দিব এসি, সেই ত্বরণের নাম দিব এসি। তাহলে যেহেতু এখান থেকে আমরা কেন্দ্রমুখী বল টানতেছি, তো তুমি যদি এখানে বস্তু চিন্তা করো, তাহলে বস্তুটা যদি তুমি এখানে চিন্তা করো তখন কিন্তু এইভাবে থাকবে কেন্দ্রমুখী বলটা। বস্তু যদি এখানে চিন্তা করো তাহলে এই বস্তুর উপর কেন্দ্রমুখী বল থাকবে এই বরাবর। তাহলে তুমি দেখো এই বরাবর কাজ করতেছে কি এসি কেন্দ্রমুখী বল, আর স্পর্শক বরাবর কাজ করতেছে এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন স্পর্শকীয় ত্বরণ। তো এই দুইটার একটা লব্ধি থাকবে না, এই দুইটা ত্বরণের একটা লব্ধি থাকবে এইদিকে, তো এটাকে বলে লব্ধি ত্বরণ। এটা ধর আমরা নাম দিলাম এ আর। তো এই এ আরটা তুমি বের করতে পারবা, কেমনে বের করতে পারবা জানো? তুমি ভেক্টর চ্যাপ্টারে সম্ভবত শিখছো দুইটা ভেক্টরের মধ্যবর্তী দুইটা ভেক্টর, দেখো এটি এবং এসি দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি না? স্পর্শকটা সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে, তো এই কোণটা 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয় তাহলে এ আর এর ভ্যালুটা, এ আরটা যদি লব্ধি ত্বরণ আমরা বলি, তাহলে লব্ধিটা হবে দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে তাদের লব্ধি হয় তাদের দুইটার বর্গের যোগফলের সমান। ভেক্টর চ্যাপ্টারে তুমি শিখছো। তাহলে দেখো কি কি পাইলাম আমরা পাইলাম কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান কি হবে? এসি সমান ওমেগা স্কোয়ার আর। এই ফর্মুলা থেকে আমরা কেন্দ্রমুখী ত্বরণটা পেয়ে যাব। স্পর্শকীয় ত্বরণ আমরা বের করতে পারবো, লব্ধি ত্বরণ আমরা বের করতে পারবো। তো এই পর্যন্ত সবাই আশা করি বুঝছো। এখন মজার ব্যাপার হচ্ছে যে স্পর্শকীয় ত্বরণটা তুমি অলরেডি জানো। কই থেকে জানো? তুমি এই বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে না, তাহলে স্পর্শক মানে এর এই বিন্দুতে যে ত্বরণ এটা স্পর্শকীয় ত্বরণ, যখন এই বিন্দুতে থাকবে তখন এইখানে আমরা পাবো স্পর্শকীয় ত্বরণ। এই ত্বরণটা আসলে কোনটা? বস্তুর অরিজিনাল যে ত্বরণটা, এই ত্বরণটা হচ্ছে ওর স্পর্শীয় ত্বরণ। তার মানে তুমি পেয়ে গেছো এটির ভ্যালুটা অলরেডি পেয়ে গেছো, এটি বা আলফাটি তুমি যেটাই বলো। এটিতে তুমি কেন্দ্রমুখী স্পর্শকীয় ত্বরণ নাম দিতে পারো এইভাবে এটি। তো এটিটা আসলে কিসের সমান হবে? আলফার সমান হবে। কেন? বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার প্রত্যেকটা বিন্দুতেই ত্বরণ সমান থাকে, ওই সমান ত্বরণটা হচ্ছে ওর স্পর্শকীয় ত্বরণ। কারণ এইখানে যখন বস্তু তখন তুমি স্পর্শক আঁকবা, এখানে যখন বস্তু থাকবে এখানে স্পর্শক পাবা, এখানে যখন বস্তু থাকবে এখানে স্পর্শক পাবা, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শীয় মানে ত্বরণের মানটা সমান থাকবে। আর এই ত্বরণটা কোন ত্বরণটা? স্পর্শীয় ত্বরণটা। তো তুমি পাইলা এ টির ভ্যালুটা আসলে আলফা, আর আলফার ভ্যালুটা কত? তুমি তো ক্যালকুলেশন করে বের করে রাখছো অলরেডি। তোমার আলফার ভ্যালু হচ্ছে 0.0348 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে তোমার স্পর্শীয় ত্বরণ এটা বের করা হয়ে গেল। বাকি রইল কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা তুমি জানো, এটা এস এ সমান ওমেগা স্কোয়ার। আর কেমনে আসছে? এই যে ডেরিভেশন দেখাইলাম। তাহলে এখন তুমি এখানে বসাই দাও, ওমেগার ভ্যালু তো তোমার জানা আছে, এই যে ওমেগার ভ্যালু বের করছিলা 2π/3 একটু আগে বের করছিলাম, মানে 20 rpm না বেগ। তাহলে 20 rpm কে তুমি রেডিয়ান পার সেকেন্ডে নিলে আসতো 2π/3, এই যে ওমেগার ভ্যালু বসাচ্ছি, ইন্টু আর, আর হচ্ছে এটার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে মিটারে নিলে 0.2। তো তুমি ক্যালকুলেটর চাপলে তুমি এসি বা কেন্দ্রমুখী ত্বরণেরও একটা মান পেয়ে যাবা। তুমি কেন্দ্রমুখী ত্বরণের মান পাবে এরকম 0.8736 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন তুমি যদি কেন্দ্রমুখী ত্বরণ জানো, স্পর্শকীয় ত্বরণ জানো, তাহলে তুমি এখন এই যে লব্ধি ত্বরণটা এটা বের করতে পারবা নিশ্চয়ই। তাহলে এখন বের করো লব্ধি ত্বরণ এ আর সমান হচ্ছে √/, এসির ভ্যালু পাইছো এটা,
একটু জায়গা লাগবে, তো আমি মুছে দিয়ে করি, এখানে করি। তো এটির ভ্যালুটা তো পাইছি অলরেডি। তো এ আর লব্ধি ত্বরণ, এ আর ইজ ইকুয়াল টু রুট ওভার এস স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। তো তুমি কেন্দ্রমুখী ত্বরণ পাইছো এটা 0. ঠিক আছে তোমার নাকি? হ্যাঁ, 8736, 0.8736 স্কোয়ার প্লাস এটি। এটির ভ্যালু কই পাইছো? একটু আগে পাইছিলা। এটি হচ্ছে স্পর্শক ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ মানে ক্যালকুলেশন করে যে ত্বরণটা পাবা সেটা। তো সেটা আসে হচ্ছে তোমার 0.0348 স্কোয়ার করে দিবা, দিলে তুমি এখানে লব্ধি ত্বরণটা পাবা। লব্ধি ত্বরণটা মোটামুটি এরকম একটা দিকে থাকবে। সো লব্ধি ত্বরণের একটা ভ্যালু এখান থেকে তুমি পেয়ে যাবা, ক্যালকুলেটর চাপলেই তুমি পাবা হচ্ছে এরকম 0.94। ত্বরণ বের করছো, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই হচ্ছে তোমার উত্তর। তো এর সাথে সাথে আমরা দেখে ফেললাম যে বৃত্তাকার চাকতি থেকে জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ এবং এই রিলেটেড যত টাইপের প্রশ্ন আসতে পারে এভরি পসিবল ওয়েতে আমরা দেখে ফেললাম। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা, একটু কমেন্ট করে জানাই দিবা যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। আর যদি বুঝে থাকো তাহলে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কিছু প্রশ্ন দিব, মানে হোমওয়ার্ক দিব, গত ক্লাসগুলোতে যেভাবে দিয়ে রাখছি। মানে এখন প্রশ্নগুলো যেগুলো দিব সেটা হচ্ছে তোমার জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের উপর বিগত বছরে বোর্ডে আসা কিছু প্রশ্ন, বিগত বছরে বোর্ডে আসা কিছু প্রশ্ন। তো আমি হচ্ছে সালগুলা মেইনলি বলে যাব, তোমরা হচ্ছে লিখবা। তাহলে লিখো প্রথমেই দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19 লিখো, দিনাজপুর বোর্ড 19। তারপরে করবা হচ্ছে দেখবা যে এই রিলেটেড প্রশ্ন, একটা সরু সুষম দণ্ড বৃত্তাকার চাকতি দেওয়া আছে, এই দুইটাই দিবে ঘুরে ফিরে। হ্যাঁ, এই দুইটাই দিবে ঘুরে ফিরে। আর বইয়ে দেখবা আরো কিছু শেপের জন্য বলা আছে, ওগুলা তুমি দেখতে পারো। আরো কিছু শেপের জন্য বইয়ে বলা আছে, ওগুলা তুমি দেখবা এমসিকিউর জন্য। কিন্তু সৃজনশীলে যেটা হবে তোমার, সৃজনশীলে আসলে এই দুইটা থেকেই দিবে, সৃজনশীলে আসলে এই দুইটা থেকেই আসবে। তুমি দেখবা দিনাজপুর বোর্ড 19, রাজশাহী বোর্ড 18। এরপরে তুমি দেখবা হচ্ছে আর আরো আছে বিভিন্ন কলেজের প্রশ্ন আছে। আর 17, 18, 17, 16, 15 এই সমস্ত বোর্ডেরও প্রশ্ন আছে, তুমি আরো করতে পারো। তবে হোমওয়ার্ক এই দুইটা থাকবে মেইনলি, এই দুইটা হোমওয়ার্ক তোমাকে করতেই হবে। এই দুইটা আগামী দিনের হোমওয়ার্ক এগুলো তোমার করতেই হবে। আর ক্লাস নোট, হোমওয়ার্ক এগুলো কই জমা দিবা? এই গ্রুপে জমা দিবা। দেখবা যে এই গ্রুপে পোস্ট করে মানুষজন কিন্তু জমা দিচ্ছে। তোমার নাম লিখবা, কলেজ লিখবা, লিখে ইনস্ট্রাক্টরের নাম লিখবা, লিখে এই গ্রুপে ছবি তুলে পোস্ট করে দিবা। ঠিক আছে? সো আজকের মতো ক্লাস এই পর্যন্ত থাকলো। আমরা 3টা ক্লাসে নিউটনের বলবিদ্যার 3টা খুব গুরুত্বপূর্ণ টপিক শেষ করলাম। তুমি যদি এই 3টা ক্লাস করো নিউটনের বলবিদ্যা থেকে সৃজনশীলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, আসা পসিবল না। আসলেও তুমি পারবা, যেমনি দেখ এখন তুমি পারবা। হ্যাঁ, তো এইভাবে প্রিপারেশনগুলো নিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের। আমি বলছি শুরুতেই যে মানে ভালো করার জন্য বেশি পড়তে হয় না, কম পড়তে হয়। বাট সেই কম পড়াটা পড়তে হবে গুছায়ে, গুছায়ে নিলে কম পড়লেই তুমি মোটামুটি সবচেয়ে বেশি পড়াশোনা করার মতো আউটকাম তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আর যেটা হবে আরো কয়েকটা ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে নিউটনিয়ান বলবিদ্যার উপর এডমিশনের ক্লাস। এর পরবর্তীতে 10 তারিখ মনে চলে আসতেছে, 10 দিন প্রথম আমরা ফ্রি ক্লাস রাখছি। 10 তারিখের পরে হচ্ছে ক্লাসগুলা প্রাইভেট গ্রুপে হবে, যারা হচ্ছে পেমেন্ট করে অ্যাড হবে ওই গ্রুপগুলোতে হবে। আর এই কোর্সের ব্যাপারে বিস্তারিত কেউ জানতে চাইলে আমাকে নক দিতে পারো। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করো, ফ্রি ক্লাসগুলো করো। ফ্রি ক্লাসগুলোতে আমি বলে দিছি কিভাবে প্রস্তুতি নিতে হবে, কেমনে কেমনে নেওয়া লাগবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আর মোস্ট ইম্পর্টেন্টলি পড়াশোনার সাথে থাকো, নিরাপদে থাকো, বাইরে বের হলে মাস্ক পরো। এখনো করোনা পরিস্থিতি বাংলাদেশে স্বাভাবিক হয় নাই। আর সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি, সুস্থ থাকো। এবং শীতের দিন পড়ালেখা করে একটু কষ্ট, বাইরে বেরোলে ঠান্ডা লাগে, ল্যাপের তলায় শুয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু কিছু করা নাই। জীবনে যারা সফল হবে, যারা বড় হবে, তারা কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করে পড়াশোনা করতেছে। তো বড় হইতে হলে, জীবনে ভালো রেজাল্ট করতে হলে, ভালো জায়গায় চান্স পাইতে হলে অবশ্যই মানে শীত উপেক্ষা করেও, ল্যাপের আরাম উপেক্ষা করেও টেবিলে বসে থাকতেই হবে, পড়াশোনা করতেই হবে। সবাই পারবে না, যে কয়জন পারবে তারাই জীবনে সফল হবে, বাকিরা দুধ ভাত। ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি পড়াশোনার সাথে থাকো। আল্লাহ হাফেজ।